আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। পূর্ব থেকেই ঘোষণা ছিল যে আজকে একটা লাইভ ক্লাস নিব। লাইভ ক্লাস না বলবো আমি, যে কারণ এটা আসলে ক্লাস বলা যাবে না, কারণ হচ্ছে আসলে আমি ইংরেজি ভাষা কিভাবে শিখেছি সেই নিয়ে আসলে বিস্তারিত কথা বলবো আজকে। এবং গ্রাম থেকে যে আমার ইংরেজি শেখার যে একটা স্তর, সেই স্তরটাকে আমি কিভাবে অতিক্রম করেছি এবং আমার যে দুর্বলতা ছিল সেই দুর্বলতাগুলো আমি কিভাবে কাটিয়ে উঠতে পেরেছি এবং কিভাবে আবার এই ইংরেজি শিক্ষকতায় পেশায় আসলাম, তার সব কিছুই থাকবে আজকের এই লাইভ ক্লাসে। সো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার কথা তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। আমি একদম আমার জীবনের শুরু থেকেই ইংরেজি নিয়ে আমি ধাপে ধাপে কি সমস্যায় পড়েছি এবং কিভাবে আমি ইংরেজি শেখার চেষ্টা করেছি এবং কোন বইগুলো তোমরা পড়লে ঘরে বসেই তোমরা তোমাদের ইংরেজি স্কিলটাকে ভালো করতে পারবে, সেটা ছোট ভাই বোন আরও যারা আছে সবাই কিন্তু এটাতে খুব সহজেই এটা করতে পারবে। তা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে ঠিকমতো শুনতে পাচ্ছ কিনা এবং লাইভটাকে তোমরা একটু শেয়ার করে দাও। আজকে শেয়ারের উপরে 5জন পুরস্কার পাবে, অর্থাৎ আজকের শেয়ার করে সবচেয়ে বেশি শেয়ার করবে যাদের মধ্যে থেকে 5জনকে আমি আমার লেখা বইগুলো থেকে 5টি বই উপহার দিব। 5টি বই উপহার দিব। যারা শেয়ার করবে তারা শেয়ারের স্ক্রিনশটগুলো এসএস নিয়ে আমাদের পেজের ইনবক্সে অথবা আমার হোয়াটসঅ্যাপে জানালেও হবে। আমি এদের মধ্যে থেকে 5জনকে বই উপহার দিব, আমার লেখা বইগুলো উপহার দিব। সো সব কিছু আশা করি ঠিক আছে। তোমরা একটু লাইভটাকে শেয়ার করে দাও। সবচেয়ে বেশি শেয়ার করবে যে তাকে আমি বলেছি, আমরা প্রথম 5জনকে, আগে আমরা 3জনকে দিয়েছি। থার্ড এবং ফোর্থ লাইভের রেজাল্ট এখনও দেইনি। আর আজকে হচ্ছে আমাদের যে স্পেশাল লাইভটা, সেখানেই আসলে মূলত আলোচনা করব। ইন্ডিয়াতে আমার বই পাওয়া যায়। হ্যাঁ, ইন্ডিয়াতে আমার বই নিতে পারবেন। আপনি যদি কলকাতায় হন তাহলে খুব সহজেই নিতে পারবেন। আমাদের একজন প্রতিনিধি আছে, তার কাছে আমার বইগুলো ইন্ডিয়াতে আপনি যে কোনো জায়গা থেকে আপনি কালেক্ট করতে পারবেন কুরিয়ারে। তারপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি বইগুলো কালেক্ট করতে পারবেন। ওকে, আশা করি তোমরা তাহলে যুক্ত হয়েছো অনেকে। আসলে তোমাদের এই ইংরেজি শেখার ক্ষেত্রে কার কার ভীতি কাজ করে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের কার কার ভয় কাজ করে। তারপর আমার জীবনের গল্পটা আমি শুরু করছি, কিভাবে আজকের এই পর্যায়ে আমি আসলাম। বা কারণ যে সাবজেক্টটাকে আমি সবচেয়ে বেশি ভয় পেতাম, আমি সেটা কি বলবো যে আনফর্চুনেটলি হোক আর ফরচুনেটলি হোক, আমি কিন্তু এখন সেই বিষয়েরই একজন শিক্ষক। সো তোমরা যারা যুক্ত হয়েছো তারা লাইভটাকে শেয়ার করো, কারণ অনেকেই কিন্তু কিছু বিষয় আছে যে কখনো সে স্বীকার করে না। আজকে আমি এমন কিছু বিষয় স্বীকার করব, এমন কিছু বই এর নাম তুলে ধরবো যে বইগুলো তোমাদের সারা জীবনই কাজে লাগবে। এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে বইগুলো তোমার সারা জীবন কাজে লাগবে। তোমরা আমার গ্রুপেও তোমরা শেয়ার দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই, গ্রুপেও রাখতে পারো। সো আমি আমার বিষয়টি করছি, শেয়ার করে পুরস্কার জিতে নিতে পারো। আমি আগেই বলেছি আজকে লাইভটাকে শেয়ার করে তুমি পুরস্কার জিতে নিতে পারো। সো দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়েছো। তোমাদের সবাইকেই ঈদ মোবারক। যদিও ঈদের আমেজ শেষ, তবুও সবাইকে ঈদ মোবারক। আবার আমাদের বাস্তব জীবনে ফিরে যেতে হবে। তাহলে শুরু করা যাক আসলে কিভাবে আমি আমার ইংরেজি শেখার স্তরটি বা বিষয়টি শুরু করলাম। আমি বরাবরই আজকের কথাগুলো হচ্ছে খুবই তোমার যেটা বলতে পারি আমি, সেটা হচ্ছে সরল স্বীকারোক্তি যে আমি আসলে আমার সমস্যাটা কোথায় ছিল। যেহেতু আমরা ইংরেজি শেখার জন্য আমরা গ্রাম থেকে উঠে এসেছি, সো গ্রামে আমাদের ছিল মূল বিষয়, অর্থাৎ গ্রাম থেকে উঠে আসার ক্ষেত্রে আমাদের কিছু বাধা কাজ করে। সেটা হচ্ছে শিক্ষকের বাধা, ভালো বই পাওয়া যায় না। সবগুলো মিলেই কিন্তু আমরা বা আমাদেরকে সচেতন করার মতো অভিভাবক হয়তো সেরকম থাকে না, যার কারণে আমরা আমাদের পথটাকে কিভাবে গড়ে তুলব,
আমরা আমাদের যে ইংরেজি একটি বিদেশি ভাষা, সেই ভাষার কিছু সমস্যা আছে। এই ভাষা শিখতে গেলে আমাদের কি করতে হবে, তা আজ থেকে চিন্তা করো, আজ থেকে আমি যদি 25-30 বছর আগের কথা বলি, তাহলে সেটা আরো কত ডিফিকাল্ট ছিল সেটা তোমরা একটু কল্পনা করে দেখতে পারো। যখন আমি প্রাইমারি স্কুলের স্টুডেন্ট, তখনও তোমরা অবাক হয়ে যাবে যে আমি সবচেয়ে বেশি কম নাম্বার পেতাম ইংরেজিতে। হয়তো তোমাদের কাছে এটা মনে হতে পারে যে স্যার আজকে সফল, বা স্যার আজকে খুবই এই পর্যায়ে এসে হয়তো সে বানিয়ে কথাগুলো বলছে, কিন্তু আজকের যে কথাগুলো, আমি যে বইগুলোর নাম দিব তোমাদের আজকে, যে বইগুলোর নাম আমরা অনেক শিক্ষকরাই শিক্ষার্থীদের বলতে চাই না, হয়তো অনেক শিক্ষকের রহস্যটা জেনে যাবে, এই জন্য আমরা অনেকেই কি করি না, আমরা কিন্তু বলতে চাই না। তো এই জন্য তোমাদের যে বিষয়টা জানতে হবে সেটা কিভাবে জানবা সেটাই বলবো। তা আমি বলেছি এটা সরল স্বীকারোক্তি, আমার স্বীকারোক্তি করতে কিন্তু কোনো বাধা নেই। প্রাইমারি স্কুলে আমি বলেছি আমি সবচেয়ে বেশি কম নাম্বার পেতাম ইংরেজিতে, এবং আমার জীবনে কোনো সাবজেক্টে যদি সবচেয়ে কম এবং খারাপ করে থাকে আমার মনে হয় সেটা 2 বা 3 ঘটনা হবে। আমি ইংরেজিতে খুবই কম নাম্বার পাই, মানে এতটাই কম নাম্বার যে তোমরা হয়তো এখনই সেটা বিশ্বাস করবে না। আমার মনে হয় সেটা 3 ঘটনাই হবে, মানে আমার যতটুকু মনে পড়ে 3তেই খুব কম নাম্বার পাই। এবং এটাতে এবং ম্যাথে কিন্তু অনেক ভালো নাম্বার পাই, কম নাম্বার বলতে একদম ফেলের মতো নাম্বার আর কি। সো এটা কিন্তু আমাকে ইংরেজি ভীতিটাকে আরো বাড়িয়ে দেয়, যেহেতু আমি এটাতে কম নাম্বার পেয়েছি বা ভালো বুঝতাম না ইংরেজি, যার কারণে আমার ভিতরে একটা ভয় ঢুকে যায় ইংরেজি নিয়ে, যে ইংরেজির ভয়টা দূর করার জন্য কিন্তু কেউ তখন আর মানে আমি কিভাবে ওভারকাম করব সেটা আমার মাথায় আসে না। মূল কথা হচ্ছে আমি পরীক্ষায় কোনো রকমে পাস করব কিভাবে, অর্থাৎ আমি 3 থেকে 4, 4 থেকে 5 এটা কিভাবে আমি উঠবো, এই চিন্তায় আমার, অর্থাৎ ইংরেজিতে আমি কোনো রকমে ভালো করে পরের ক্লাসে যাব, এটাই ছিল আমার মূল টার্গেট। অর্থাৎ ইংরেজি স্কিলটা ভালো করতে হবে, এটা কিন্তু কখনোই মাথায় ছিল না। আর ওই বয়সের শিক্ষার্থীদের কিন্তু মাথায় থাকার কথা নয়, তোমরা জানো যে মাথায় থাকার কথা নয়। এরপরে আমি যে কাজটি করলাম, এরপরে যথারীতি ক্লাস 5-এ উঠে গেলাম। তো 5-এ ওঠার পর কিন্তু আমার একটু বুঝতে পারছি এখন, কিন্তু কিভাবে আমি এটা ওভারকাম করব সেটা খুঁজে পাচ্ছি না। এর মধ্যে তোমরা জানো যে আমাদের তখনকার সময় আমাদের 5-এ বৃত্তি পরীক্ষা হতো, অর্থাৎ স্কুলের ভালো কিছু শিক্ষার্থী কে বাছাই করে তাদেরকে কোচিং করানো হতো, স্কুল থেকেই করতো এটা, কোচিং করানো হতো এবং সেন্টার পরীক্ষা হতো। তা আমি বৃত্তির কথা বলবো যে যেহেতু আলহামদুলিল্লাহ আমি অন্যান্য সাবজেক্টে খুবই ভালো ছিলাম, সেগুলোতে ভালো নাম্বার আসতো, কিন্তু ইংরেজিতে ভালো নাম্বার একদমই আসতো না। তবুও আমি বৃত্তির ব্যাচের জন্য আমি নির্বাচিত হলাম এবং বৃত্তির ব্যাচে ক্লাস শুরু করলাম। কিন্তু ওই যে আমি বলেছি আমার ভয় একটাই কাজ করতো, যে আমি হয়তো ভালো রেজাল্ট করতে পারবো না শুধুমাত্র ইংরেজির কারণে। তো এরপরে যে বিষয়টা হলো, দেখো ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে যথারীতি সব স্যারের ক্লাস করতে করতে সব সাবজেক্ট আমার প্রস্তুতি মোটামুটি খুব ভালো হয়ে গেল, কিন্তু ইংরেজি প্রস্তুতিটা, এমনকি আমি তখনও আমার মনে আছে যে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষা আমি বাংলা রচনা বানিয়ে লিখেছি, আনকমন একটা রচনা এসেছিল, যেগুলো আমি কোনোটাই পারি না, তো একটা পারতাম। আমার স্মরণীয় ঘটনা, আমি স্মরণীয় বাংলায়, কিন্তু আমি সেই সময় ক্লাস 5-এ আমি আমার এক বন্ধুর দুর্ঘটনা, আল্লাহ আমার সেই বন্ধুকে, তখন খুবই ছোটবেলার বন্ধু, তাকে ভেস্ত নসিব করুক, সে দুর্ঘটনায় মারা যায়, খুবই ছোট তখন, আমরা 2 বা 3 এর কথাই বলছি আর কি। তো ওর ঘটনাটা আমি লিখে দিয়ে আসি ক্লাস 5-এর, আমার কিন্তু বাংলার কথা বলছি। কিন্তু ইংরেজিতে আমি মানে এক্সপেক্টেড পরীক্ষা হলো না, যখন বৃত্তি পরীক্ষা হলো, তা আমি জানি যে আমি বৃত্তি পাবো না, এটাই আমার ছিল, কারণ আমি ইংরেজিতে এত কম নাম্বার পাই। ইংরেজিতে এত কম নাম্বার পাওয়ার কারণে মানে পরীক্ষা খারাপ হলো, এতটা মানে এক্সপেক্টেড মানে আমি ভালো নাম্বার পাবো সেটা বুঝতে পারিনি কখনোই, যে না আমার খুবই খারাপ হবে, আমি বৃত্তি পাবো না এটাই ভেবেছি। কিন্তু হঠাৎ করেই যেদিন আমার বৃত্তির রেজাল্ট দেয়, আনফরচুনেটলি সেটা তখন আমাদের যে বৃত্তির রেজাল্টগুলো দিত, তখন আমাদের কিন্তু বৃত্তি দিত, তোমরা হয়তো হাসবে এখনকার সময়, আজ থেকে অনেক বছর আগের কথা, 30-32 বছর আগের কথা। সো তোমরা তখন হাসবে, আমাদেরকে 50 টাকা, তখনকার 50 টাকা কিন্তু এখন অনেক টাকা, হয়তো তোমার কাছে এখন অনেক কম মনে হচ্ছে। তা আমি সাধারণ গ্রেডে বৃত্তি পেলাম, এবং আমি ট্যালেন্ট ফুলে বৃত্তি পাইনি শুধুমাত্র একটি সাবজেক্টের কারণে, সেটি হচ্ছে ইংরেজি। এরপরে যথারীতি তোমাদের আরেকটা কথা বলে নেই, আমার বাবা একজন শিক্ষক, আমার বাবা কিন্তু ইংরেজি পড়াতেন, কিন্তু বাবার কাছে ভয়ে কোনো কিছু যে মানে বলা সেটা কিন্তু আসলে পারিনি।
মানে সেই ভয়েও কিন্তু যে এই যে মানে আমি যে পারি না এইটা বলতে মানে বাবার কাছে গিয়ে বলবো এই সাহস কখনোই হয়নি। তো যাই হোক ক্লাস 6-এর ক্লাস শুরু হয়ে গেল। ক্লাস 6-এর ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে দেখলাম যে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে গেল, কারণ আমাদের আমরা যে হাই স্কুলে যে মানে ভর্তি হলাম আমার অর্থাৎ আমার বাবাও স্কুলের শিক্ষক ছিলেন। তো ওখানে গিয়ে যখন ভর্তি হলাম সেই স্কুলের মানে অনেকগুলো আমরা বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট একসাথে হলাম, অর্থাৎ অনেকেই বৃত্তি পেয়েছে। সবাই কেউ ট্যালেন্ট ফুলের অনেক স্টুডেন্ট আমাদের এখানে আসলো, আমি সাধারণ গ্রেডে পেলাম। তারপরে আমরা একসাথে ক্লাস শুরু করলাম। এখানে একটা প্রতিযোগিতা ক্রিয়েট হলো, কিন্তু আমার ভয় একটাই যে আমি সবচেয়ে কম নাম্বার পাবো ইংরেজির কারণে। তা আমি এই পরের ধাপটাই গিয়ে তোমার বলছি যে কিভাবে। এভাবে আমার আরেকটা শিক্ষার্থীর মানে সাথে কথা হলো, সে হচ্ছে আমাদের ক্লাস থেকে এক ক্লাস, তখন আমি 6 থেকে 7-এ উঠলাম, ও ক্লাস 6-এ পড়ে। তে তখন আসাদ নাম সে ছেলেটার। তো যাই হোক ও ইংরেজিতে ভালো করার চেষ্টা করতো। তা আমি আমার যে শিক্ষকের কথা না বললেই নয়, আমার হাই স্কুল জীবনের প্রাইমারি স্কুলের শিক্ষকদের অবদান অবশ্যই আছে, তবে আমার ইংরেজি ভীতিটা কিছুটা হলেও যে না আমি পরীক্ষায় অন্তত পারবো। কারণ আমাদের সময় ছিল ট্রান্সলেশন মেথড। তোমরা হয়তো অবাক হয়ে যাবে যে আমাদের সময় কাজ করতে হচ্ছে ট্রান্সলেশন মেথড, অর্থাৎ ট্রান্সলেশনগুলো মুখস্থ করতে হতো। আর আমার এই ভীতিটা সবচেয়ে বেশি ছিল, কারণ আমি ট্রান্সলেশন মুখস্থ করতে পারতাম না। যেহেতু ইংরেজি বুঝি না, সো মুখস্থ করে যতটুকু এই ক্লাস থেকে 6 থেকে 7-এ ওঠা বা 7 থেকে 8-এ ওঠা রচনাগুলো মুখস্থ করা, সেভাবে কিন্তু আমি কাজটি করেছি। তে যাই হোক, নেট প্রবলেম বাকিরা একটু কমেন্ট করে জানো, সবারই কি নেটের সমস্যা হচ্ছে? আমার এখানে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না, বাকিদের সমস্যা হচ্ছে কিনা। না হলে তুমি পরে লাইভটা দেখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। নেট কি সবার সমস্যা হচ্ছে? একটু কমেন্ট করে জানাও যে নেটে সবার সমস্যা হচ্ছে কিনা। আচ্ছা ঠিক আছে, হয়তো 2-1জনের নেট সমস্যা করছে, পরে তোমরা লাইভটাকে দেখে নিও। আমি যদি সম্ভব হয় আমি এটা ইউটিউবেও দিয়ে দিব। আচ্ছা, তারপরে আমি যে বইগুলোর নাম, তোমরা একটু ধৈর্য ধরে লাইভটা শুনো, তোমরা পরিবর্তন আসবে, তোমার জীবনের পরিবর্তনটা আসবে, শুধু লাইভগুলো একটু ভালো করে দেখো। এবং আমি পরে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সেটা আমি চেষ্টা করব। ওকে, এরপরে দেখো যে বিষয়টি, সেটা হচ্ছে যে আমার সেই হাই স্কুলের যে শিক্ষক, তার 2-1জনের কথা না বললেই নয়। আমাদের স্কুলের যে মৌলভী স্যার ছিলেন, স্যার এখনো আছেন আমাদের মাঝে। আমি জানি না স্যার লাইভটা দেখবেন কিনা। স্যার আমার সম্পর্কে আত্মীয় হয়। মৌলভী স্যার ইংরেজিতে খুব ভালো ছিলেন, যদিও ধর্ম পড়াতেন, কিন্তু ইংরেজি বিষয়টা স্যার অগাধ নলেজ ছিল। টেন্সের অনেক বিষয় আমরা স্যারের কাছ থেকে আমি পেয়েছি, কিন্তু ভীতি কাটানোর মতো পরিস্থিতি ছিল না। এরপর আমাদের গণিতের যে শিক্ষক ছিলেন আজহার স্যার, স্যার আর বেঁচে নেই আমাদের মাঝে, স্যারকে আল্লাহ তাআলা বেহেশতে নসিব করুক। সেই গণিতের শিক্ষক হওয়া সত্ত্বেও গণিতের পাশাপাশি উনি আমাদেরকে ইংরেজি পড়াতেন। স্যারকে আমি স্মরণ করছি, কারণ স্যারের অনেক কিছুই আমার কিছুটা ভয়, অন্তত আমি 7 থেকে 8 থেকে 9-এ উঠবো, স্যারদের অবদান মানে অনস্বীকার্য। কারণ তখন আমাদের গ্রামার বেস বেশি পড়ানো হতো, তোমরা জানো, ট্রান্সফরমেশন, ন্যারেশন, ভয়েস, এগুলো করতে করতে আমাদের জীবন শেষ। কিন্তু স্যার অনেক সুন্দর করে টেন্সের গঠনগুলো আমাদেরকে পড়াতেন। এর মধ্যে একটি বই, একটি গ্রামার বই, তোমরা হয়তো এখন সেই গ্রামার বইগুলো, এখন তো অনেক গ্রামার বই পাবে, আমি তোমাদের বলবো আমার জীবনের যত কালেকশন আছে সেই কালেকশনগুলো ধীরে ধীরে আমি তোমাদেরকে বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এটা আশা করি একজন মানে শিক্ষার্থী, পরবর্তী জেনারেশন অনেক কাজে আসবে, অনেক অনেক কাজে আসবে, অনেক অনেক উপকারে লাগবে তোমাদের। তো যাই হোক, আমি আজকের লাইভটাতে আমি আগেই বলেছিলাম 5জন যারা শেয়ার করবে তারা 5জন পুরস্কার পাবে। আমি অনেক স্কুলগুলো হচ্ছে, আমার স্কুলের নাম হচ্ছে সোনামুখী হাই স্কুল, তোমার দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বলতো, অর্থাৎ দুটি সায়েন্স এবং কমার্স ছিল আমাদের স্কুলে, সেটা সিরাজগঞ্জ জেলার গাজীপুর থানায়। আর আমার প্রাইমারি স্কুল ছিল বগুড়া জেলার শেরপুর থানায় উলিপুর প্রাথমিক বিদ্যালয়। আমরা কিন্তু সরকারি প্রাথমিক স্কুলে পড়েছি, আমি সরকারি প্রাথমিক স্কুলে পড়েছি। পরবর্তীতে আমি ক্লাস 6 থেকে 7 পড়ি বগুড়া, খুব বিখ্যাত স্কুল, তোমরা জানো হয়তো, পল্লী উন্নয়ন একাডেমি, ঠিক আছে, ল্যাবরেটরি স্কুল বলি আমরা, সেই স্কুলেও আমার পড়ার সৌভাগ্য হয়েছে। আর 6 মাস আমি পড়েছিলাম ডিজে হাই স্কুল, সেটাও প্রায় 1887 সালের দিকে, মেবি 1882 বা 87, অনেক পুরাতন স্কুল, সেখানেও পড়েছি। তো যাই হোক, আমি আমার যেখানে আমার পরিবর্তনটা হলো সে সোনামুখী স্কুলের কথাই বলছি আমি। আমার সাথে আইডিতে অনেকে থাকার কথা, আমার এখানে অনেকেই থাকতে পারে, বা আমার এখানে অনেকে লাইভ দেখছে, আমি দেখতে পাচ্ছি যে তারাও আছে এখানে।
তো যাই বলছি যে সেই স্কুলে তখন আমি বললাম একটি বই, ওই যে শিক্ষার্থী আমার বন্ধু বললাম তার সাথে কথা বলে ভালো যে গ্রামার বইটি আমরা পাবো, সেই গ্রামার বই আমি বলেছি একদমই গ্রাম থেকে আসা। সো ভালো গ্রামার বই কোথায় পাওয়া যায়? আমাদের সময় কিন্তু এরকম গ্রামার বই পাওয়া যেত না, জাস্ট মডেল কোশ্চেন যেগুলো পাওয়া যেত সেগুলোই আমরা পড়তাম। আমার মনে আছে যে এম এস সামাদ নামে একজন ভদ্রলোক ছিলেন, উনি ভালো লিখতেন, ওনার বইগুলো আমাদের স্কুলে পাঠ্য ছিল, তা আমরা ওই ট্রান্সলেশনগুলো মুখস্থ করতাম। কিন্তু এবার আমি বলি যে প্রথম আমার একটি বই আমার হাতে আছে, এখন তোমাদেরকে দেখাবো। এই বইটি হচ্ছে আমার ইংরেজি শেখা মানে গ্রামারের মধ্যে, মানে সাধারণ গ্রামার থেকে একটু ভিন্নধর্মী গ্রামার যে বইটা আমি প্রথম কিনি, তোমাদের আমি এই বইটা দেখাচ্ছি। বইটা দেখতে এখনো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু এটা আমি এতটাই পড়েছি যে এটা এই বইটাকে অবশ্যই কি করতে হবে। এটা ওনার লেখকের নাম হচ্ছে পিকেডি সরকার। তখন বাংলাদেশি লেখকদের খুব ভালো বই পাওয়া যেত না, সো ওনার বইয়ের সন্ধান পেলাম। কার কাছ থেকে আমি পেয়েছি এটা ভুলে গিয়েছি, তবে একজন আমাকে বলেছে তুমি একটা কাজ করতে পারো, ইংরেজি গ্রামার যে তোমার ভয়গুলো কাটানোর জন্য এই বইটা তুমি কালেক্ট করতে পারো। যদিও এটা ইংরেজি মানে ইংলিশে বেশি, এখানে বাংলা কম। তখন আমি এই যে এ টেক্সট বুক অফ হায়ার ইংলিশ গ্রামার কম্পোজিশন অ্যান্ড ট্রান্সলেশন, ইন্ডিয়ান বই আর কি, এটা পিকেডি সরকারের বই, এই বইটি কালেক্ট করলাম। তখন আমি মনে হয় ক্লাস 7-এ পড়ি। এই বই পড়া শুরু করলাম, দেখলাম এটা যেহেতু পুরোটা ইংরেজিতে লেখা, সো আমার জন্য দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, এইটা বোঝা আমার জন্য অনেক কঠিন হলো। এই বই খুঁজতে গিয়ে আরো দুটি বইয়ের সন্ধান পেলাম। তোমরা গ্রামার বইগুলো পরবর্তীতে আমি পেজে গ্রামার বইগুলোর নাম সহ দিয়ে দিব, রাইটার এবং নাম সহ দিয়ে দিব। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এখনো পাওয়া যায়, বইগুলো এখনো বাজারে আছে। আচ্ছা, এরপরে দিলাম হচ্ছে, তোমরা জানো যে রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল ইংলিশ গ্রামার, এই বইটিও সংগ্রহ করলাম, পরে নিজে নিজে পড়াশোনা। অর্থাৎ মূল কথা হচ্ছে কি, তোমার ইংরেজি স্কিলটাকে যদি তুমি পরিবর্তন করতে চাও তাহলে তোমার আগ্রহ থাকতে হবে। আমি যেমন আমার স্কিলকে চেঞ্জ করার জন্য আমি নিজেই শুরু করেছি, অর্থাৎ আমাকে কিন্তু কেউ পথ দেখে আনি, আমি নিজেই আমার পথটা করে নিয়েছি। এখানে যারা লাইভটা দেখছো, তোমাদেরকে কল্পনা করতে হবে যে আমি যে কোনো মূল্যে ইংরেজিতে ভালো করব। অন্য সাবজেক্টে তুমি কি করবে আমি জানি না, কেন আমি বলছি তোমাদের কয়েকটা কথা এখানে না বললেই নয়। তুমি ধরে নাও বিবিএ থেকে কমপ্লিট করলে, তুমি ব্যাংকে চাকরি করবে, ব্যাংকে পরীক্ষা দিবে, ব্যাংকে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে তোমার বিবিএর কোনো কিছুই আসবে না তোমার জীবনে। সেখানে অ্যাকাউন্টিং থেকে কোনো প্রশ্ন নাই, ম্যানেজমেন্ট থেকে কোনো প্রশ্ন নাই, কিছুই নাই। সায়েন্সে পড়েছো, কোনো কিছুই নাই। হ্যাঁ, দুটি জিনিস তোমার খুব জীবনে কাজ দিবে, এক গণিত, 2 নাম্বার ইংরেজি, আর আধুনিক যুগের আইসিটি। অর্থাৎ আধুনিক যুগে তোমার এসে, আমাদের সময় আইসিটি ছিল না, তাহলে এটা বাদ। মূলত দুটি বিষয় তোমার জীবনের লাইফ চেঞ্জ করে দিবে। একটা হচ্ছে গণিতে ভালো হতে হবে তোমার, আর একটা হচ্ছে ইংরেজিতে ভালো হতে হবে। তুমি যাই করো না কেন, তোমাকে ইংরেজিতে ভালো হতে হবে এবং গণিতে ভালো হতে হবে। এই দুটি সাবজেক্টে ভালো হলে তোমার লাইফে চেঞ্জ হবেই, টুডে অর টুমরো। ঠিক আছে, আজ অথবা কাল তোমার এটা যে কোনো মূল্যে এটা চেঞ্জ হবে। এখন তুমি কি করবে? তারপর আমি যে কাজগুলো করলাম, আমি বলেছি হাই স্কুল ইংলিশ গ্রামার, আরেকটা বইয়ের কথা বলছি, হাই স্কুল ইংলিশ গ্রামার, রেন অ্যান্ড মার্টিনের বই। এরপরে হচ্ছে জেসি তোমার জেসি নেসফিল্ডের একটা বই, এই বইটাও আমি মনে হয় আমার হাতে আছে, আমি দেখাতে পাচ্ছি। ওনার অনেকগুলো বই আছে, এটা আরেকটা বই জেসি নেসফিল্ড, এটাও ইন্ডিয়ান ইংলিশ বই। এগুলো গ্রামার শুরু করলাম। তখন আমি বলেছি বাংলাদেশের গ্রামারগুলো ছিল না। পরবর্তী আমি আমার পরিবর্তনটা কি, তাহলে দেখো আমার পরিবর্তনটা কি হলো সেটা আমি দেখাবো। আচ্ছা, তারপরে দেখো পিসি দাসের যে এই বইটা, এটা করলাম। এরপরে আমার তবু আমার ইংরেজি স্কিল আমি এক্সপেক্টেড, কারণ এগুলো সব ইংরেজি গ্রামার, অনেক যেহেতু বাইরের গ্রামার, এই গ্রামার বইগুলো দিয়ে আমার খুব বেশি পরিবর্তন হলো না। এর মাঝখানে এইটের পরীক্ষা হলো, দেখো এইটে ও একইভাবে আমি কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটা হলো না, অর্থাৎ 8 থেকে যখন আমরা 9-এ উঠবো তখনও কিন্তু আমার যেটা আমরা এক্সপেক্টেড আমি ভালো করতে পারলাম না। এটার একটা কারণ ছিল, আমি আবারও বলছি, ইংরেজি। এরপরে যথারীতি নবম দশম চলে আসলো, নবম দশমে সব সাবজেক্ট পারি, কিন্তু আমার ভয় ইংরেজি। এই ইংরেজি আমি বলবো তখনকার সময় যে স্যার দুজনের নাম বললাম, এর সাথে দুজন স্যার আছে, তোতা স্যার আছে, নুরু স্যার আছে, ওনাদেরও অনেক হেল্প ছিল। তো সেই স্যারদের এবং আমার বাবার কথা অবশ্যই বলতে হয়, বাবাও যেহেতু শিক্ষক ছিলেন, বাবাও ক্লাস নিতেন, সো তাদের সহযোগিতায় আমি মোটামুটি একটা পর্যায়ে আসলাম। কিন্তু এসএসসি পরীক্ষাও দিলাম,
এসএসসি পরীক্ষায় স্টার মার্ক পেলাম, তখনকার সময় আমাদের স্টার মার্ক অনেক ভালো একটা রেজাল্ট ছিল, স্টার মার্ক এলাম, কিন্তু আমার আবারও বলি সবচেয়ে কম নাম্বার আসলো ইংরেজিতে। এই ভয়টা আমি কাটানোর জন্য এবার আসো মূল কথা, এতক্ষণ তুমি অনেক কথা বলেছো, এবার আমি মূল যে বিষয়টা সেই বিষয়টাতে আসবো। হ্যাঁ, তোমরা আবারও বলছি আজকের লাইভটাকে শেয়ার করে তোমরা পুরস্কার জিতে নিতে পারো, 5জন আমার লেখা বইগুলো পুরস্কার পাবে। এরপর আমার টার্নিং পয়েন্ট, আমার জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়ে আমি ঢাকায় চলে আসলাম ইংরেজি কোচিং করব। যেহেতু এই ইংরেজির যন্ত্রণায় আমি মানে ভয়, আমার যে উচ্চ লেভেলের শিক্ষা ইন্টারমিডিয়েট লেভেলে আমি কিভাবে, কারণ আমাদের সময় যারা এখানে আছেন, হয়তো অনেক অভিভাবক দেখছেন আজকে লাইভটি, এখানে অনেক অভিভাবক আছেন যে যারা হয়তো জানেন যে আমাদের সময় অর্থাৎ 90-এর দশকে যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তারা জানে সবচেয়ে কম নাম্বার উঠতো ইংরেজিতে, বিশেষ করে সেকেন্ড পেপারে নাম্বার উঠতোই না। সেকেন্ড পেপার আমাদের সময় ছিল, অনেকে হয়তো আমরা জানি যে আমাদের সময় কবিতা পোয়েমগুলো ছিল, সেগুলোর ব্যাখ্যা লিখতে হতো, ইংরেজি কবিতা ইংরেজি ব্যাখ্যা লিখতে হতো, প্রশ্ন উত্তর দিতে হতো। অনেক বিখ্যাত ড্যাফোডিল থেকে অনেক ভালো ভালো কবিতা ছিল আমাদের সময় তখন। তাহলে খুব কঠিন আমার, সেটা ইন্টারমিডিয়েট লাইফের কথা বলছি। তো আমি এসএসসি পরীক্ষা দিয়ে আমি ঢাকায় আসলাম। ঢাকায় এসে আমার পরিবর্তনটা, আমার জীবনের টার্নিং পয়েন্ট বলছি, ইংরেজি শেখার টার্নিং পয়েন্ট। সেই টার্নিং পয়েন্ট হচ্ছে বড় ভাইয়ের সাথে পরামর্শ করলাম কি করা যায়। তো বড় ভাই বলল যে তুই ইংরেজি কোনো একটা কোচিংয়ে ভর্তি হয়ে যা। এখন এরকম খুঁজতে খুঁজতে ভাই বলল যে সবচেয়ে ভালোভাবে এক কাজ কর, আমরা ওনার নাম শুনেছি, বাংলা কলেজের একজন শিক্ষক ছিলেন, তোমরা হয়তো তার নাম অনেকে শুনে থাকবে, অনেকে হয়তো আছে যে তার অতীত জীবনের কথা স্মরণ করে না, অতীত জীবনের কথা সে শেয়ার করতে চায় না, বলতে চায় না। আমি তোমাদের আজকে অনেকগুলো রহস্যের কথা বলে দিব, এই যে এখন থেকে রহস্যটা তোমরা সেই রহস্য পেয়ে যাবে, রহস্যটা আমি বলবো এখন। তো সেই শিক্ষকের নাম হচ্ছে ফিরোজ মুকুল। তোমরা এই মেথডটার নাম শুনে থাকবে, FM মেথড। চট্টগ্রামে এটা শাখা আছে, ঢাকায়ও শাখা আছে। তখন 90-এর দশকে স্যারের অনেক জনপ্রিয়তা ছিল, ঠিক আছে, ফিরোজ মুকুল, ওনার নাম হচ্ছে ফিরোজ মুকুল স্যার। উনি তখন সরকারি বাংলা কলেজে ছিলেন, পরবর্তীতে মাদ্রাসায় চলে যান, এখনো কিন্তু আছেন, ওনার কিছু প্রতিষ্ঠান ঢাকায় আছে। আমি জানি না উনি আমার লাইভটা দেখবেন কিনা আমি জানি না। FM মেথড, ফিরোজ মুকুল মেথড। তখন উনি বাংলা বাক্যের উপরে, অনেকে হয়তো এই মেথডের কথা তোমরা জানো, বাংলা বাক্যের শব্দের উপরে, হ্যাঁ FM মেথড দেওয়ানহাটও আছে, চকবাজারও আছে। আমি ঢাকার কথা বলছি, আমি ঢাকায় আসলাম, ঢাকায় সরাসরি স্যারের ক্লাস করার সৌভাগ্য হলো। তাহলে সেই হিসেবে আমি জানি না স্যার আমার লাইভটা দেখবেন কিনা, যে আসলে ফিরোজ মুকুল স্যার উনি সরকারি কলেজের শিক্ষক ছিলেন। ওনার এই পদ্ধতিতে অনস্বীকার্য, আমি তার অবদানটাকে মিথ্যে বলবো না। আমি যখন এসএসসি পরীক্ষাতে, আমি বলেছি যে ইংরেজিতে সবচেয়ে দুর্বল ছিলাম, গ্রামার বুঝতাম না, মুখস্থ করে যতটুকু পরীক্ষা করেছি, এসএসসি পরীক্ষায় পাশ করেছি, ভালো করেছি, কিন্তু মুখস্থ করে। তারপরে যে আমি যে আসলো সেটা হচ্ছে যে স্যারের ক্লাসে একটা সেমিনার ছিল স্যারের। সেই সেমিনারে আসলে স্যার কতগুলো টেকনিক বললেন, কিভাবে একটা সেন্টেন্স বাক্য থেকে তুমি গ্রামার সামনে নিয়ে আসলেন না। এটা ছিল আমার প্রথম টার্নিং পয়েন্ট। কেন? কারণ স্যার গ্রামারকে অ্যাভয়েড করে কতগুলো টেকনিক বললেন। ধরে নাও তখনকার সময় আমি কতগুলো শব্দ বলছি, উনি আমাদের যেভাবে, এখনো সেভাবেই পড়ানো হয়তো আমি জানি না, সেটা হচ্ছে যেমন একদমই সহজ কথা, আই ডু, আমি করি। তো সেটাকে উনি 24টা প্যাটার্নে, তখনকার সময় আমার মনে আছে 24টা প্যাটার্ন উনি আমাদেরকে ক্লাসে প্র্যাকটিস করাতেন। এবং স্যার নিজেই সেমিনার নিয়েছিলেন, স্যার নিজেই তখন অনেক ক্লাস নিতেন, তবুও তার অনেক তার তৈরিকৃত অনেক শিক্ষক ছিল, তারাও আমাদের ক্লাস নিয়েছেন। তখন এসএসসি পরীক্ষার পর আমি যে 3 মাসটা তোমরা টাইম পাও, এই 3 মাসে কিন্তু আমি স্যারের, আমি যদিও 3 মাস টাইম পাইনি, কারণ আমি শেষের 1 মাস আগে ভর্তি হয়েছিলাম, অর্থাৎ রেজাল্টের 1 মাস আগে। তারপরে কারণ খুঁজতে খুঁজতে সময় লেগে গিয়েছিল। তারপরে উনি যখন দেখালেন, যেমন আমরা বলি আই ডু, আমি করি, আই ডোন্ট ডু, ডু আই ডু, ডোন্ট আই ডু, হোয়াট ডু আই ডু, এভাবে উনি 24টা স্ট্রাকচার। এবং প্রথমে প্রোনাউন আমরা পড়তাম, নাউন যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট। তা আমাদেরকে মুখের জড়তা ভাঙানোর জন্য স্যার যে কাজটা করতেন, যে আই, উই, ইউ, হি, শি, দে, ইট খুব দ্রুত বলাতেন। তো সেটাই আবার এভাবে বলতেন, আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তাহারা করে, ইট ডাজ ইহা করে। তোমরা যারা FM মেথড করেছো তারা আমার এটা আশা করি পারবা, যে 8টা পার্সন দিয়ে উনি প্র্যাকটিস করাতেন।
যে আই ডু আমি করি, ইউ ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, তুমি ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। হি হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। এভাবে আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, এভাবে উনি প্র্যাকটিস করাতেন। এটা আমার খুব ভালো লাগলো যে আমি গ্রামারকে অ্যাভয়েড করে আমি চেষ্টা করলাম যে না এইটা সম্ভব। স্যারের যে বেসিক ভীতিটা আমার, স্যারের ক্লাসগুলো করার পরে আমার এফ এ মেথডের ক্লাস করার পর যদিও আমি 1.5 থেকে 2 মাস ক্লাস করতে পেরেছি, এর মধ্যে রেজাল্ট হয়ে গেল, আমি ব্যাক করতে হলো, আমাকে কলেজে ভর্তির জন্য ব্যাক করতে হলো। সো আমি ঢাকা থেকে চলে গেলাম। ঢাকায় যদিও ঢাকার কলেজগুলোতে তোমার ভর্তি হয়ে বিজ্ঞান কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলাম, আরও অনেকগুলো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেলাম, কিন্তু আমার বাবা বা বড় ভাই তারা বললো যে না তোমার কে চেঞ্জ করতে হবে, তুমি ইংরেজিতে ভালো করার চেষ্টা করো, সায়েন্স পড়ে লাভ হবে না। যাই হোক ভাইদের পরামর্শ ছিল, আমার মনে হয় তখনকার সময় পরামর্শটা ভালোই ছিল। যদিও আমি তখন কেমিস্ট্রিতে জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছিলাম, অর্থাৎ এসএসসিতেই আমি কিন্তু জাতীয় পর্যায়ে থানা বিভাগীয় শহরগুলোতে আমি কিন্তু পুরস্কার পেয়েছিলাম, জেলা সবগুলোতে যে পুরস্কার পেয়েছিলাম। যোজনী মনে রাখার সহজ উপায়, অর্থাৎ কেমিস্ট্রিতে মানে সায়েন্সে আমি অনেক ভালো ছিলাম। তারপরেও আমার বাবার ইচ্ছা যে তুমি সায়েন্স পড়ে খুব একটা ভালো করতে পারবে না, তুমি ইংরেজিটাকেই চিন্তা করো। তাই আমি বললাম, আমি মনে মনে বলি ইংরেজিতে আমি সবচেয়ে বেশি ভয় পাই, ইংরেজির কথা বাবা বলছে, বড় ভাইও বলছে যে না তুমি ইংরেজি নিয়ে ট্রাই করো। আমার মনে আছে যে 1 বছর পর, তখন রেজিস্ট্রেশন হতো আমাদের কলেজের 1 বছর পর, প্রায় ফার্স্ট ইয়ার শেষের দিকে এসে রেজিস্ট্রেশন হতো, তখন আমাকে গ্রুপ চেঞ্জ করে দেওয়া হলো, সায়েন্স থেকে আর্টসের গ্রুপে নিয়ে দেওয়া হলো। কি মাত্র যে তুমি সায়েন্স পড়ে খুব একটা কাজ হবে না, তুমি ইংরেজি নিয়ে কাজ করো। তখন এই এফ এম মেথডের যে এইটা, সেটাতে আমার কিছুটা দুর্বলতা গিয়েছে। আমি গ্রামে গিয়ে, অর্থাৎ আমি আমার এলাকায় গিয়ে বা আমার যে স্কুল জীবনের ফ্রেন্ডরা আছে তাদের সাথে কিন্তু আমি তখন এই পদ্ধতি নিয়ে তাদেরকে শেখানোর চেষ্টা করতাম, এবং আমি ওই বাংলা বাক্য ভেঙে ভেঙে কিভাবে করতে হয়, ছোট ছোট স্ট্রাকচারগুলো, তখন এটা এখানে আমার জীবনে একটা মজার ঘটনা ঘটে এফ এম মেথড ক্লাস করতে করতে। এরকম আমি সবচেয়ে ছোট এফ এ মেথডে, আমি যে ব্যাচটাতে ক্লাস করতাম আমি ছিলাম সবচেয়ে ছোট, বাকিরা সবাই জব করতেন বা কলেজে পড়তেন, ইংরেজি ভীতি দূর করার জন্য তারা এই মেথডটাতে ভর্তি হয়েছেন। ওখানে এসে আমার জীবনের যে টার্নিং পয়েন্ট, মানে বলবো যে ইংরেজি শিখার একটা হচ্ছে এফ এ মেথডে যাওয়া, যে ইংরেজির যে প্রাথমিক ভীতিটা এটা কিন্তু আমার কি দূর হয়েছে সেই এফ এ মেথড ক্লাসগুলো করে। সো নিঃসন্দেহে আমি স্যারের কাছে কৃতজ্ঞ, কোনোদিন যদি দেখা হয় অবশ্যই তাকে আমার কৃতজ্ঞতার বিষয়টা বলবো, যে আমার আজকের অবস্থান আসার পিছনে তাদের অবদানটা অনস্বীকার্য। তারপরে ওখানে গিয়ে এক বড় ভাইয়ের কাছে আমি একটা বই দেখি, সেই বইটা আমি বলেছি না এখন আমরা অনলাইনে তোমরা অনেক শিক্ষকের ক্লাস করো, কিন্তু দুঃখের বিষয় আমরা সেই শিক্ষকের কথা বলতে চাই না, বলি না। অনেকে আছে তোমরা অনলাইনে ভোকাবুলারি ক্লাস করো, ওয়ার্ডের ক্লাস করো, এই সবগুলোই হচ্ছে সেই শিক্ষকের বইগুলো থেকে হুবহু কপি করে অনলাইনে আমরা অনেক টিচার ক্লাস নিচ্ছি। আমি সরাসরি অনলাইনে অনেক শিক্ষক, আমিও ক্লাস নিচ্ছি, আর অনেকেই ক্লাস নেয় ওনাকে কপি করে, কিন্তু কেউ তার নাম বলে না। তোমরা ভোকাবুলারি বইগুলো হুবহু তার বইগুলো থেকে কপি করা। তার ইংরেজি বইগুলো আজকে পর্যন্ত তার যত বই ইংরেজিতে উনি লিখেছেন, আমার মনে হয় অন্য কেউ আমার চোখে এখন পর্যন্ত আজ পর্যন্ত পড়েনি। তার কথা না বললেই নয়, তার একটা বই আমি প্রথম পেলাম, প্রথমবারের মতো আমি জানতে পারলাম। সেই বইটা হচ্ছে তোমাদের দেখাই, যে বইটা আমি আমার ওই এফ এম মেথডে ক্লাস করতে করতে, আমি কেন বললাম যে এফ এম মেথড আমার টার্নিং পয়েন্ট, এফ এম মেথডে ক্লাস করতে করতে বড় ভাইয়ের কাছে এই বইটি দেখলাম, তোমাদের বইটি দেখাচ্ছি, এ হাই লেভেল ইংলিশ কোর্স। বইটার নাম, লেখকের নাম হচ্ছে এস এম জাকির হোসেন। আমি জানি না স্যার আমার লাইভটা দেখবে কিনা, আমার জীবনে বাকি অবদান হচ্ছে এই এস এম জাকির হোসেন স্যারের। আজকে আমি জনপ্রিয় শিক্ষক হতে পেরেছি, আমি নিজের মধ্যে করে আমার চিন্তা শক্তি ইংরেজি নিয়ে চিন্তা করতে পারছি। ইংরেজি বিষয়টাকে শেখার জন্য আমার জীবনের যে পরিবর্তনটা, ইংরেজি শিখতে গিয়ে ইংরেজি শিক্ষক হওয়ার যে প্রেরণা, ইংরেজি বিভাগে পড়ার যে সাহস, সেই সাহসটা আমার ইংরেজি ভয় দূর করেছে এফ এ মেথড, আর পুরো স্কিলটাকে চেঞ্জ করে দিয়েছে যে শিক্ষক স্যার, সেই হচ্ছে এস এম জাকির হোসেন স্যার। আমরা ওনার নাম, আমরা এই জেনারেশন, আমি জানি না এই জেনারেশন জানে না তোমরা,
আমি দেখে এখন অনলাইনে কেউ যদি বলে কোন বইটি ভালো, মানে কোন বই, আমরা এমন অনেক বইয়ের নাম বলি, সেই বইগুলো আসলে কখনই তোমার বেসিক চেঞ্জ করতে কাজে আসবে না। একজন শিক্ষক হিসেবে আমার বইও কাজ করবে না খুব একটা, কিন্তু সেই বইগুলো খুব বিক্রি হয়, মানে দেধারসে বিক্রি হচ্ছে। কিন্তু আনফর্চুনেটলি ওই শিক্ষকের কথাগুলো আমরা ওই বাংলাদেশের শিক্ষক তৈরিতে, ইংরেজি শিক্ষক তৈরিতে, অর্থাৎ আমি বলবো 95 সাল থেকে শুরু করে যারা সত্যিকারেই মানে কৃতজ্ঞবোধ তারা বলতে পারবো, 90-র দশকের মানে মাঝামাঝি থেকে শুরু করে এই যে 2010 সাল পর্যন্ত এই 15-20 বছর ইংরেজি শিক্ষক তৈরি হয়েছে যার বই পড়ে, সেটা হচ্ছে এস এম জাকির হোসেন স্যার। সো তার কৃতজ্ঞতাবোধ আমাদের অনেক শিক্ষকের মধ্যে নেই। আমরা তার বই পড়ে ইংরেজি পড়াই, কিন্তু তার কথা কখনোই বলি না। এখন এই জেনারেশন আমরা স্যারের বইগুলোর নামই জানি না, অথচ স্যারের অনেক বইয়ের মেথডগুলো পড়ে বা তার বইগুলো পড়ে হয়তো আমি হয়তো আমার মতো করে চিন্তা করে বই লিখেছি, কিন্তু আমার ব্রেনটাকে খুলে দেয়া, যেটা ব্রেনের মেধাটাকে খুলে দিয়েছে, সেটা অবশ্যই বলতে হবে এস এম জাকির হোসেন স্যার। ঠিক আছে, কারণ এই যে এস এম জাকির হোসেন স্যারের আমি প্রথম বললাম তোমরা এই বইটা এখন আমি বাজারে এখনো পাওয়া যায়, স্যার এখনো বেঁচে আছেন, স্যার হয়তো এখন ওইরকম বই লিখছে না, স্যারের লেখা প্রায় আমার মনে হয় 350-400-র মতো ইংরেজি বই আছে। শুধু ইংরেজি বই না, তোমার তার বাংলা উপরে ভালো গ্রামার বই আছে একটা, তারপরে তোমরা বিজ্ঞানের উপরে আছে, তার ধর্মের উপরে বই আছে। তোমরা তার বইগুলো অন্তত পড়ো, তোমাদের লাইফের অনেক পরিবর্তন আসবে, অনেক পরিবর্তন আসবে, এটা স্বীকার করে নিতে হবে। তা আমি যখন এফএম মেথড আমি বললাম যে তোমাদের আমি কতগুলো স্ট্রাকচার শিখলাম, আমি যাই, আমি খাই, আমাকে যেতে হবে, খেতে হবে, লিখতে হবে, আমার করার সম্ভাবনা আছে, এফএম মেথডের স্ট্রাকচারগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে সেখানে স্ট্রাকচারগুলো। কিন্তু যেহেতু স্যার একটা করে স্ট্রাকচার দিয়েছে, কিন্তু আমি পরবর্তী ধাপে গিয়ে যখন এই বইটি হাতে পেলাম এক বড় ভাইয়ের কাছে, এটা 3টা বই আছে, এই হাই লেভেল ইংলিশ কোর্স 3টা বই আছে, 1, 2, 3। আর ওনার যে একটা গ্রামার বই আছে, এই বইটার নাম হচ্ছে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। যে বইটি পড়ে আজকের জেনারেশন না, আমি বলবো যারা এখন শিক্ষকতায় আছে বেশিরভাগ শিক্ষক তার বই পড়ে গ্রামারে দক্ষ হয়েছে, অথবা তার গ্রামার ভিত্তি চলে গেছে। তারপরে তো সে এখন আন্তর্জাতিক মানের অনেক বই পড়ে, কিন্তু স্যারের কথা হয়তো আমরা স্বীকার করি না, বলি না। তার এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আমি বইটার নাম তোমাদের পরে দিয়ে দিব, এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তোমাদের যদি গ্রামার ভীতি থেকে থাকে, আজকে আমার বইয়ের কথা বলবো না, আজকে আমার বইয়ের কথা তোমাদের জানার দরকার নেই। সেই বইটা হচ্ছে এ প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অসাধারণ একটা গ্রামার বই, ভেঙে ভেঙে লেখা, একটা বাচ্চাদের মতো ভেঙে ভেঙে বাংলায় লেখা। সেই বইটি আমার গ্রামাটিক্যাল চেঞ্জের জন্য অনেক চেঞ্জ হয়। তারপরে স্যারের আমি প্রথমে এই বইটা পাই, এই বইয়ের পিছনে ওনার বিজ্ঞাপন ছিল। আমি তখন প্রতিদিন খোঁজ করতাম কখন স্যারের পরবর্তী বইটা বের হবে। এখানে তখন অনেকগুলো বইয়ের নাম দেয়া থাকতো, তোমরা হয়তো পিছনে এই যে দেখো, স্যারের অনেক বই আছে, অ্যানাটমি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ভোকাবুলারি, তোমাদের যে আমি বললাম যে এখন অনলাইনে অনেক শিক্ষকই তোমার ভোকাবুলারি ক্লাস নেয়, সেই ভোকাবুলারি ক্লাসগুলো নেয় হচ্ছে স্যারের বইটা হচ্ছে ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স। 3টি বই ছিল, ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স, এরকম 3টা, অর্থাৎ ওয়ার্ড মেকিং ট্যাকটিক্সের 1, 2, 3 এরকম 3টা বা 4টা সিরিজ ছিল স্যারের বইগুলোর। ভোকাবুলারির অনেক টেকনিক স্যারের বইগুলো থেকে কিন্তু আমরা এই জেনারেশন দেখলাম। ওদিনও আমরা দেখলাম অনলাইনে একজন শিক্ষক পড়াচ্ছেন যে মানে এই রুট ওয়ার্ড দিয়ে বা শব্দ দিয়ে, এই সবগুলো স্যারের বই থেকে, কিন্তু হয়তো আমরা বলি না বা আমরা স্বীকার করি না। স্বীকার করতে হবে, এটা হচ্ছে কৃতজ্ঞতাবোধ। কৃতজ্ঞতাবোধ যে থাকবে, আমার কাছে মনে করি যে নিঃস্বার্থভাবে থাকে। এই হাই লেভেল ইংলিশ কোর্স বইটি যে ওয়ার্ড লার্নিং ম্যাজিক, ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স, এটার 3টা সিরিজ আছে। আরেকটা হচ্ছে ওয়ার্ড লার্নিং ম্যাজিক, বুক 1, 2, 3, ওয়ার্ড লার্নিং ম্যাজিক। স্যারের এই বইটি ভোকাবুলারির জন্য তোমার লাইফটাকে অনেক চেঞ্জ করে দিবে। ভোকাবুলারি আমারও বই আছে, কিন্তু এগুলোতে টেকনিক বা তোমাদের শেখানো না, কিন্তু যেটা তোমার স্কিলকে চেঞ্জ করে দিবে সেটা হচ্ছে এই বইটি, ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স, এবং আরেকটা হচ্ছে ওয়ার্ড লার্নিং ম্যাজিক, এই বইগুলো। তারপরে আমি বলেছি অ্যানাটমি অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ বই আছে। তারপরে তার প্রিপোজিশন, আমার যে আজকে তোমার যারা সিনট্যাক্স নিয়ে কাজ করি আমরা,
সিনট্যাক্সের যে আমি যে তোমাদেরকে পড়াই নাউনের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারের প্রাথমিক সূত্রটা আমাকে কাজ করেছে স্যারের একটা বই। সেই বইটার নাম হচ্ছে হাই লেভেল ইংলিশ কোর্স, এই বইটাও আছে রোহেল পাবলিকেশন থেকে। যে এই হাই লেভেল ইংলিশ কোর্স 3, এটা 1টা আমি খুঁজে পাচ্ছি না, হয়তো আমার অন্য কোথাও আছে, আমি খুঁজে পাচ্ছি না। 1 2 3 তিনটা বই আছে। ওকে, তাহলে পরবর্তীতে আমি অন্য বইগুলোর কথা বলবো, দু একটা বইয়ের কথা বললে আমি বলবো সেগুলো অবশ্যই। এরপরে যে বইগুলো, এই যে হাই লেভেল ইংলিশ কোর্সের যে বইগুলো, তুমি এই বইটা কালেক্ট করো, যারা এখন আছো তারা এই বইটা কালেক্ট করে নিও। এখানে যেমন এখানে একটা স্ট্রাকচার ভেঙে ভেঙে অনেক দেয়া আছে। ধরে নাও তুমি এই যে দেখো এই স্ট্রাকচারটা, যেমন আই উইশ আই ওয়্যার হতে পারে, এটা কিন্তু আমি নিজেও ওভাবে কখনো জানতাম না। যখন এই ইউনিট এই বইটা পড়লাম, ওখানে দেয়া আছে দেখো একটা আই উইশ, যেমন আই উইশ আই ওয়্যার এ গুড ফার্মার, এখানে বলেছে আই উইশ আই ওয়্যার এ গুড স্টুডেন্ট। একই প্যাটার্নে অসংখ্য সেন্টেন্স দেয়া আছে। I wish I were strong, I wish I were not foolish, I wish I were an Iranian, মানে অনেক কিছু দেয়। I wish I were not wish, অনেক সেন্টেন্স দেয়, মানে শুধু উইশ দিয়েই উনি অনেক প্যাটার্ন দিয়েছেন। এটা দেখে তখন আমার ব্রেনের যে ডেভেলপমেন্টটা আসে, তাহলে আমি এটা নিজেই পারি। ও আচ্ছা, আই উইশ আই ওয়ার এ লিডার, আই উইশ আই ওয়ার এ টিচার, আই উইশ আই ওয়ার এ ডক্টর, তোমার মতো করে তুমি সেন্টেন্স মেক করতে পারবে। আচ্ছা, তারপরে যেটা আসলো এরপরে হচ্ছে আমি বললাম স্যারের বইগুলো পড়া শুরু করলাম। তারপর স্যারের যে প্রিপোজিশনের বইটা আছে, সেই প্রিপোজিশনের বইও আমার চিন্তা চেতনায় অনেক পরিবর্তন এনেছে। তারপরে তোমার এই বইগুলো, স্যারের বইগুলো আমি কালেক্ট করা শুরু করলাম। স্যারের যখনই আমি মনে আছে আমি জেলা শহরে অর্থাৎ বগুড়ায় চলে যেতাম, প্রতি আমার মনে 7 দিনে একবার বগুড়ায় যেতাম শুধুমাত্র বই সংগ্রহ করার জন্য। থানা থেকে বগুড়ায় চলে যেতাম, লাইব্রেরিগুলোতে খুঁজতাম জাকির স্যারের এই বইটা কখন আসবে, বিজ্ঞাপন দেওয়া ছিল, আমার বইয়ের পিছনে বিজ্ঞাপন দেওয়া থাকো, ওনার বইয়ে বিজ্ঞাপন দেওয়া থাকতো, এই পরবর্তী বইটা কখন আসবে। এই যে ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স 1 পড়েছি, 2 কখন আসবে, এটা 3 কখন আসবে, বা স্যারের যে বইগুলো রাখতো এটা কখন আসবে, সেই বইগুলো কালেক্ট করেছি, সংগ্রহ করেছি। এরপরে তোমার আলহামদুলিল্লাহ নিজের স্কিলটাকে আগের হচ্ছে অনেক আত্মবিশ্বাস হলাম, এবং এর ফলাফলটা পেলাম আমি ইন্টারমিডিয়েট পরীক্ষায়। তোমরা অবাক হয়ে যাবে যে ইন্টারমিডিয়েট পরীক্ষায় আমাদের সময়, আমি বলেছি 90-এর দশকে, এখানে অনেক অভিভাবক আছে, তোমাদের বাবা মাকে জিজ্ঞেস করলে বা আমাদের এই যে বা আমার চেয়ে বয়সে যারা এজ, তারা বলতে পারবে ইংরেজি নাম্বার কত কম পাওয়া যেত। ইংরেজি নাম্বার অনেক কম পেতাম আমরা, অর্থাৎ 50-এর উপরে ইংরেজি নাম্বার, এটা খুব খুব কম। যারা আমাদের সময় স্ট্যান্ড করতো যারা, তারা হয়তো 55-60 নাম্বার পেত। কিন্তু আলহামদুলিল্লাহ আমার এই 2 বছরের পরিশ্রমে ইংরেজিতে তখনকার সময়ে আমি 70-র ঘরে নাম্বার পেলাম। আমার 72 মেবি, 70-র ঘরে নাম্বার পেলাম, যেটা আমার আত্মবিশ্বাসটা অনেক বাড়িয়ে দিল। এবং যথারীতি আমি সব সাবজেক্টে ভালো করলাম, ভালো রেজাল্ট করলাম, ঢাকায় আসলাম। ঢাকায় তোমার অ্যাডমিশন টেস্টের জন্য আমার ইংরেজি স্কিলটা কিন্তু আগের চেয়ে অনেক ভালো হয়েছে। তারপরে অ্যাডমিশন টেস্টের সময় আমি আসলাম ঢাকায়, এসে ফার্ম গেটে আবার আসলাম। তা আমাদের সময় তো খুব বেশি কোচিং ছিল না, ফার্ম গেটে এসে ইউসিসিতে ভর্তি হলাম। ঠিক আছে, তোমরা হয়তো নাম জানো। তখনকার সময় আমাদের খুব বেশি কোচিং ছিল না, পজিট্রন ছিল, ইউসিসি ছিল, ঢাকা কোচিং ছিল। তো এর মধ্যে ইউসিসি ভালো লাগলো। ইউসিসির এখানে অনেকেই থাকতে পারে, হয়তো আমার কথা তারা অনেকেই জানে না। ওখানে কামাল ভাই ছিলেন, তারপরে রিপন ভাই আছেন ওখানে, কামাল ভাই, রিপন ভাই, আরেকজন নাম কথা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে, আরেকজন লম্বা করে একজন মানুষ ছিল আমার সাথে। যদি এখানে আমিনুল স্যার যদি থাকে, আমার লাইভটা যদি দেখে থাকেন, তাহলে বলতে পারেন আমিনুল স্যারের আরেকজন লম্বা, শকত ভাই মনে পড়েছে। এই 3 জন ছিলেন, শকত ভাই, রিপন ভাই, আমার মনে হয় ওনারা এখনো ইসিসিতে আছে আমি যতটুকু জানি, ঢাকা ফার্ম গেটে। তো সেখানে কোচিংয়ে ভর্তি হলাম অ্যাডমিশন টেস্টের জন্য। এবং ওখানে আমি যে শিক্ষকের, আরেকজন শিক্ষকের সাহচর্য পেয়েছি। স্যার অনেক অসুস্থ, মহিউদ্দিন স্যার, উনি আমাদের ইংরেজি ক্লাস নিতেন। তো স্যার আমাকে 2 মাস সুযোগ দিয়েছেন তার কাছে পড়ার জন্য। সো অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যে ডিফিকাল্টিগুলো থাকে, আমি স্যারের কাছে কৃতজ্ঞ যে স্যার যদি লাইভটা দেখে, আমি জানি স্যার খুবই অসুস্থ, স্যারের মানে লিভার সিরোসিস ধরা পড়েছে কিছুদিন আগে জেনেছি আমার স্যার। সেই স্যার, আমার অনেক ফ্রেন্ড আছে তারাও চিনবে, মহিউদ্দিন স্যার খুবই জনপ্রিয় ছিল। স্যারের 2 মাস আমাকে যে উনি যে অর্থাৎ সাথে রেখে কি করতে হবে এটা আমাকে দেখিয়েছে, এটা আমার অনেক পরিবর্তন করেছে, অর্থাৎ ইংরেজি ভীতিটাকে আরও বেশি কাটিয়ে দিয়েছে স্যার। স্যারের কাছে কৃতজ্ঞ, স্যারকে আল্লাহ তাআলা সুস্থ করে দিক, এটা হচ্ছে মূল দোয়া স্যারের জন্য। তোমরা সবাই দোয়া করবে।
এই স্যার অনেক ক্লাস নিতেন, এবং কারণ অ্যাডমিশন টেস্টের ইংরেজিটা একটু ডিফারেন্ট ছিল, সো আমরা সেই লেভেল থেকে বের হয়ে আসলাম। এবং আলহামদুলিল্লাহ ইংরেজিতে ভালো করার কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে সিলেট বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল, যে আমাদের সময় একই শাহজালাল বিশ্ববিদ্যালয়, তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ে আলহামদুলিল্লাহ মেধা তালিকায় স্থান পাই এবং চান্স পাই সব জায়গায়। ইংরেজি পড়তে পারিনি আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তোমরা হয়তো অবাক হবে যে আমি কিন্তু ইংরেজি পড়তে পারিনি। হ্যাঁ, জাহাঙ্গীরনগরও আমার ইংরেজি হয়েছিল, সিলেটে আমার ইংরেজি হয়েছিল যেহেতু মেধা তালিকায় ছিলাম, চট্টগ্রামে আমি ইংলিশে চান্স পাই। এবং আরও কিছু বইয়ের নাম আমি তোমাদের শেষে বলবো, একটু অপেক্ষা করো, কয়েক মিনিট পরে আমি বাকি কিছু বইয়ের নামগুলো বলবো, একটু অপেক্ষা করো, তাহলে সেই জিনিসগুলো পাবে। তো যাই হোক, আমি তখন তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের সময় ইংরেজিতে 17 পেতে হতো, 17 পেতে হতো, কিন্তু আমি কত পেলাম জানো? আমি পেলাম ইংরেজিতে 16। আমার এত চেষ্টার পরে ওই যে আমার যে বেসিকটা, এই বেসিকটাকে মানে এত অল্প সময়ে 1.5-2 বছরের মধ্যে সেটা যদি আরো আগে থেকে শুরু করতে পারতাম, তাহলে হয়তো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ভর্তি হতে পারতাম। সেটা হচ্ছে কি হচ্ছে, ইংলিশে আমি ওখানে 16 পাই। আমাদের সময় 17 পেতে হতো, আমি এটাও জানতাম না 16 পেতে হয়, 17 পেতে হয়। যখন ভাইভা বোর্ডে গিয়েছি, তখন আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার সাথে যারা আছে বা আমার বন্ধুরা অনেকে আছে, শিক্ষক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তারা অনেকেই জানে যে তখন আমাদেরকে টিচাররা সরাসরি ভাইভা নিতেন। তা আমার মনে আছে কলা ভবনে আমাদের ভাইভা হলো, সেখানে শিক্ষকরা কোন সাবজেক্ট পড়তে চায় সেটা জানতে চাইতেন উনি। তো উনি স্যার আমাদের বললেন, তুমি বাবা ইংরেজি ছাড়া সব সাবজেক্ট পড়তে পারবা। খুবই কষ্ট পেলাম, কারণ আমার বাবার টার্গেট হচ্ছে তুমি ইংরেজিতে পড়তে হবে। মেজু ভাই বললো ইংরেজিতে পড়তে হবে। তখন আমার মা অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত মা, মা তখন পিজি হাসপাতালে। মনটা খুব খারাপ হয়ে গেল, সব সাবজেক্ট পাই। তারপরে বাসায় এসে পরামর্শ করলাম, এর মধ্যে যেহেতু মানসিক অবস্থা কারোই ভালো ছিল না, বলে তুমি যেটা ভালো মনে করো। না, এমসিকিউ রিটেন মিলে না, তোমরা হয়তো, তো আমাদের সময় রিটেন ছিল না, শুধু এমসিকিউ ছিল, 100 মার্কের পরীক্ষা হতো। ঠিক আছে, 100 মার্কের পড়তে ইংরেজিতে 25-এ 17 পেতে হতো, 17 পেতে হতো। আর সব সাবজেক্ট অর্থাৎ 16 পেলে তুমি সব সাবজেক্ট পাবা, আমাদের সময় তখন ছিল। কিন্তু ইংলিশ পড়তে হলে তোমাকে 17 পেতে হতো, 17 পেতে হতো। তারপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমার মেজো ভাই থাকতো চিটংয়ে। তো মেজো ভাই বলে যে তুমি এক কাজ করো, চিটং ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাও, এটাই ভালো হবে, আমি চিটংয়ে আছি, দুই ভাই থাকবো। তা আমি আর কোনো দিকে না ফিরে আমি মানে জগন্নাথে, তারপরে জাহাঙ্গীরনগরে, ঢাকায় আর ভর্তি না হয়ে, তারপরে সিলেট ভর্তি না হয়ে রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারিনি, যদিও আমার বাড়ি সবচেয়ে কাছে। ওই দিন আমার মার অপারেশন ছিল, যার কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারিনি। সো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আর যাওয়া হয়নি, পরীক্ষা দেওয়া হয়নি। সো পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেলাম। আমার বড় ভাই যেহেতু চিটংয়ে থাকতেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন যে এতটা সেশন জ্যাম আমি কিন্তু জানতাম না। ভর্তি হওয়ার পর আমাদের 1 বছর প্রায় ক্লাসই হয়নি ঢাকা চিটং ইউনিভার্সিটিতে। আমার অনেক ফ্রেন্ড আছে, পরবর্তীতে তারা দ্বিতীয়বার সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যেত, অনেকে বলেছে তুই আরেকবার সেকেন্ড টাইম পরীক্ষা দিলে ঢাকায় চলে আসতে পারবি, কিন্তু আর সেই এনার্জি বা মন মানসিকতা ছিল না। আমি টিচিং মানে পড়ানো শুরু করে দিলাম ততদিনে। অর্থাৎ কিভাবে পড়ালাম সেটা আরেকটা কাহিনী, সেটা তোমাদের পরে বলবো, আজকে লাইভটা আর বাড়াবো না। অর্থাৎ সেকেন্ড স্টেজটা তোমাদের পরে বলবো, যে আমাদের শিক্ষকতা জীবনের পরিবর্তনটা কিভাবে আসলো, এটা হয়তো আর কয়েকদিন পরে আমি আরেকটা লাইভে বলবো তোমাদের। তো যাই হোক, এবার আসি আমি কিভাবে তোমার ভর্তি হলাম। তারপরে চীনা ইউনিভার্সিটিতে ইংরেজিতে ভর্তি হয়ে গেলাম। ভর্তি হওয়ার পরে এখানে দেখলাম যে বোর্ডে একটা আবেদন আসে, অর্থাৎ আমাদের যে নোটিশ বোর্ড থাকতো, যে যারা ভালো নাম্বার, মানে যারা এক্সপেক্টেড স্কলারশিপ পাওয়ার মতো, ডিপার্টমেন্ট থেকে একটা স্কলারশিপ এবং 3 জন স্টুডেন্টকে স্টাইফেন দেয়, এর মধ্যে তুমি আবেদন করতে পারো। তো আলহামদুলিল্লাহ আমি চিন্তা করলাম ইংরেজিতে যেহেতু ভালো নাম্বার, বা টোটাল নাম্বারও আমার অনেক বেশি, এসএসসি এইচএসসি মিলে আমার টোটাল নাম্বার অনেক বেশি। সো আলহামদুলিল্লাহ আমি ইংরেজি নাম্বারও আমার বেশি এসএসসিতে আমি বলেছি কম, বাট ইন্টারমিডিয়েট আমার অনেক বেশি ছিল নাম্বার, 2 সাবজেক্ট মিলে, দুইটাতে মিলে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে। সো আমি চিন্তা করলাম তাহলে আমি আবেদন করতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আর ডিপার্টমেন্ট থেকে যে স্কলারশিপটা দেয় সেই ইয়েতে আবেদন করলাম। এবং আলহামদুলিল্লাহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে যে 3 জন স্টুডেন্ট স্টাইপেন্ড পেল, একজন স্টুডেন্টকে স্কলারশিপ দেওয়া হলো, এবং আলহামদুলিল্লাহ আমি স্কলারশিপটাই পেয়েছি। মানে একজন স্কলারশিপ পায়, 3 জন
শুধুমাত্র স্টাইপেন্ড পাবেন, মানে বৃত্তি পাবেন, তারা অন্য কিছু মাপ না, এবং বেতন মৌকুফ হয়ে গেল আমার। এটা আলহামদুলিল্লাহ, যেহেতু 5 বৃত্তি 5 থেকে শুরু করে বেতন দিতে হয়নি বৃত্তি পরীক্ষার কারণে, বৃত্তি পাওয়ার কারণে স্টুডেন্টগুলো বেতন দিতে হয় না, উল্টা পায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েও সেই সুযোগটা পেলাম, অর্থাৎ ফ্রিতে পড়ার জন্য একটা সুযোগ পেলাম, যদিও আমাদের বেতন কম ছিল তারপরেও পেলাম, এবং সেখান থেকে বৃত্তি পেলাম। আমার বন্ধু আছে, আমার মনে আছে আমরা একসাথে ই করতাম, মোর্শেদ নাম আমার একটা বন্ধু আছে, মোর্শেদও স্টাইপেন্ড পেলো, ও স্টাইপেন্ড পেলো, আরও দুইজন আমার মনে নাই নামগুলো, বাট আমি স্কলারশিপ পেলাম ইংলিশ ডিপার্টমেন্ট থেকে। তারপরে ইংরেজি স্কিলটার সেকেন্ড স্টেজ যা কিভাবে মানে শিক্ষকতার যে স্কিলটাকে ডেভেলপ করলাম সেটা পরের ধাপে আসি। এবার আমি আবার ফিরে যাচ্ছি তোমাদের স্কিলটাকে তোমরা কিভাবে কাজ করবে। তো প্রথমে আমি বলে নিচ্ছি, তোমরা যারা আমার পরিবর্তনের ক্ষেত্রে যে শিক্ষকরা যারা কাজ করেছেন স্কুল মানে কলেজ, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। যে বইগুলো হচ্ছে তোমার, অনেকে আছে যে বই পড়ে স্কিল চেঞ্জ হয় না, আমি তার মানে সবচেয়ে বড় প্রমাণ, যেটা সবচেয়ে বড় প্রমাণ সেটা অ্যানালজি নিয়ে। আমাদের সময় তখন অ্যানালজি ছিল না, অ্যানালজি আসে অনেক পরে, ধরো 3-4 সালের পরে থেকে অ্যানালজি যুক্ত হয় আর কি। ঠিক, অ্যানালজি খুব সহজ একটা জিনিস, যত বেশি ভোকাবুলারি জানবে তুমি অ্যানালজি পারবে। আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো একটু পরে দিচ্ছি, তোমাদের প্রশ্নগুলো করতে পারবো, সমস্যা নেই। তো তারপরে আমি কতগুলো পরামর্শ দিচ্ছি তোমাদের। এখানে আমার এখানে যারা আছো, তোমাদের ছোট ভাই বোন যারা আছে, তারা তোমরা একটা কাজ করতে পারো। ছোট ভাই বোনের মধ্যে যারা ইংরেজিতে খুব বেশি দুর্বল, তারা যদি স্কুল জীবনে মানে তারা পারছে না, তাহলে FM মেথডের আমি কথা বলবো, যে তোমার বলবো আবির মাহমুদ সাইফোর্সের বই সম্পর্কে আমি কিছু কথা বলবো, একটু অপেক্ষা করতে হবে, ওকে? তাহলে যেটা হচ্ছে যে তোমার মানে মৌলিক যে কাজটা সেটা আগে তোমার জানতে হবে, তারপরে এই লেভেলের বইগুলো আসবে আর কি। বইটা অর্থাৎ বই তোমারকে যে পরিবর্তন করতে পারে এটা সমস্ত প্রমাণটা আমি, কারণ আমার বই পড়ে আমি আমার লাইফটাকে চেঞ্জ করেছি, অর্থাৎ আমার ইংরেজি স্কিলটাকে চেঞ্জ করেছি বই পড়ে। আসলে বই পড়ে যে পরিবর্তন আসে সম্ভব। তো আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, এটা প্রথম কাজটা হচ্ছে তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে যে তোমাদের ছোট ভাই বোন যারা আছে তারা, আমরা কনজুগেশন অফ ভার্ব পড়ি না, তোমাদেরকে ভয় পাওয়ানোর তো দরকার নেই, ওদেরকে এত গ্রামার দিয়ে জটিলতায় না ফেলে সে একাডেমিক গ্রামার যেগুলো পড়ছে পড়ুক। যদি সম্ভব হয় আমি একটা কোর্স করব একদম বাচ্চাদের মতো কিভাবে তুমি ইংরেজি শিখতে পারো, সেটার আমি যদি আয়োজন করতে পারি, স্কুল জীবনে তোমাদের ছোট ভাই বোন যারা আছে তারা যুক্ত হতে পারে আমার সাথে। কত ঘন্টা, আসলে এত বেশি ঘন্টা পড়াশোনা করতে হয়, যা পড়াশোনা করেছি পরবর্তীতে, মানে অনেকে হয়তো বলতে পারে 10 ঘন্টা 15 ঘন্টা, না, এটাও মিথ্যা কথা। এই প্রতিদিন ইংরেজি নিয়ে যতটুকু না পড়লেই নয়, যেটা ভালো লাগতো শিখতে গিয়ে পড়তে গিয়ে ওইভাবেই আর কি, ওরকম না, আধা ঘন্টা 1 ঘন্টা এরকম না, প্রতিদিন পড়তে হবে এমন কোনো কথা নেই। ইংরেজি একটা স্কিল, ভাষা, এই ভাষার স্কিল তুমি 10 ঘন্টা পরে স্কিল পরিবর্তন করতে পারবে না। এটা একটা সিস্টেম, একটা প্যাটার্নের মধ্যে দিয়ে যায়, সেটা যদি তুমি অর্জন করতে পারো গ্র্যাজুয়ালি 1 থেকে 2 বছরের মধ্যে তুমি তোমার লাইফ ইংরেজি স্কিলটাকে পরিবর্তন করতে পারবে। এর জন্য তোমাকে 14 ঘন্টা পড়তে হবে না, এটা ভুল কথা। তুমি আসলে সিস্টেম ট্র্যাকে আনতে পারো না। এই যে আমি এখন বলছি যেটা, ধরে নাও তুমি একটা শব্দ শিখলা, তুমি ভার্ব শিখো, কনজুগেশন অফ ভার্বে ভার্ব শিখো, ডু মানে করা, যেটা FM মেথডে একটা আছে, আমি আরো বলছি। তো ওখানে একটা ভার্বের বই দিত, ঠিক আছে, দেখো ভার্বের বই দিত, সেটা হচ্ছে যে ধরে নাও আই ডু, এই যে ডু মানে করা, তো তুমি তো শেখো করা, গো মানে যাওয়া, কাম মানে আসা, প্লে মানে খেলা, এটা তো তুমি জানো। তো এর সাথে সাবজেক্ট দিলে একটা সেন্টেন্স হয়ে যায়। বাচ্চাদের ভয় দেখানোর দরকার নাই, স্কুল জীবনের স্টুডেন্টদেরকে ভয় এই ইংরেজি খুব কঠিন জিনিস এত কিছু বলার দরকার নেই, তুমি সহজ কথা, ও যদি ছোট ছোট সেন্টেন্স তৈরি করে ও নিজেই নিজের ভীতিটা দূর করতে পারবে, লাইক মি, আমার মতো আর কি, ঠিক আছে। তারপর সেটা কি আমরা পাবো, দেখো সে কিভাবে আমরা করতে পারলাম সেটা একটু খেয়াল করে দেখো। তা আমি যখন এখানে পেলাম, সেটা হচ্ছে আমি যেটা ডু দিয়ে, তাহলে তুমি দেখো ডু মানে করা, তাহলে আমি আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, তো তুমি একটা ভার্ব শিখলা, প্লে মানে খেলা, তাহলে আই প্লে আমি খেলি, উই প্লে আমরা খেলি, ইউ প্লে তুমি খেলো, খুব সহজ একটা বিষয়। সো এটা নিয়ে ভয় পাওয়ানোর কিছু নাই। আমি পরবর্তী ধাপের আরো কয়েকটা পয়েন্ট বলবো তোমাদের। সো তোমরা যারা SSC পরীক্ষার পরে যদি স্কিল, তাহলে তোমরা FM মেথডের যে বইটা আছে তার বেসিক নলেজটা তোমরা নেওয়ার চেষ্টা করো, তাহলে তোমার প্রাইমারি ভীতিটা চলে যাবে।
সেকেন্ডারি যেটা আমরা বলবো, এখন থেকে তোমরা ছোট ভাই বোন যারা আছে তাদের এই যে স্যারের যে বইটা হাই লেভেল ইংলিশ কোর্সটা, এই 3টা বই না হলে অন্তত 1 আর 2 নাম্বার বইটা ছোট ভাই বোনকে গিফট করতে পারো, তাদেরকে দিতে পারো। ওরা নিজেরাই দেখবা একটা পড়ে পড়ে, আচ্ছা আমি এটা জানি, এখানে আছে, এখানে একটা সেন্টেন্স দিয়ে শত শত সেন্টেন্স করে দেয়া আছে। সো সেটা থেকে তুমি কিন্তু চেঞ্জ করতে পারবে। ছোট ভাই বোন নিজেই এটা থেকে আনন্দ পাবে, পড়তে আনন্দ পাবে, যেহেতু বাংলায় লেখা একটা সেন্টেন্স দিয়ে অনেক অনেক সেন্টেন্সগুলো দেয়া আছে। এরপরে স্যারের তোমরা এই প্যাসেজ টু দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সেই বইগুলো তোমরা পড়বে। সেকেন্ডারি লেভেলে যখন ইংরেজিতে একটু ভালো হবে, তখন তুমি এই যে এই লেভেলগুলো বইগুলো পড়বে, বা পিসি দাসের বই, তারপরে তোমার যেটা আমি বললাম যে পিকেডি সরকারের বইগুলো, বা ইন্ডিয়ান। এখন কিন্তু অনেক বই এসেছে বর্তমানের যে বই, আলহামদুলিল্লাহ আমি বলেছি যে আমার একটা সৌভাগ্য, সেটা হচ্ছে আমার লাক ফেভার করেছে, সেটা হলো ইংরেজিতে এখন আমার কাছে মিনিমাম ধরে নাও প্রায় 500-র উপরে শুধুমাত্র ভালো মানের ইংরেজি পিডিএফ গ্রামার বই আছে। এত বই আমি আসলে কিভাবে সংগ্রহ করলাম? আমার বই মানে যে ইংরেজি বইগুলো কালেক্ট করেছি সেগুলো নিয়ে আমি অন্যদিন তোমাদের বলবো। আমি আমার চলে যাওয়ার, অর্থাৎ হয়তো পৃথিবীতে সবাই তো বেঁচে থাকে না, আমিও টুডে অর টুমরো চলে যাব, আমার যে কালেকশনগুলো আছে সেই কালেকশন ইনশাল্লাহ কোথাও দিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তী জেনারেশন ওই ইংরেজি বইগুলো সবগুলো তুমি বই পাবে না। আমার ভাগ্য হয়েছিল ঢাকা ব্রিটিশ কাউন্সিলে কিছুদিন কাজ করার জন্য, সেখান থেকে আমি এক্সক্লুসিভ অনেকগুলো বই পেয়েছি, সেই বইগুলো। আর আমার সাথে এক ভদ্রলোকের পরিচয় হয়, আনফর্চুনেটলি তার আইডিটা হয়তো নষ্ট হয়ে গিয়েছে, বিদেশেই এক ভদ্রলোকের পরিচয় হয়। সেই ভদ্রলোক আমাকে মানে যে কোনো বইয়ের এক্সক্লুসিভ ভালো মানের বইয়ের পিডিএফ, না এখন তোমাদের লাগবে না, পিকেডি সরকার হচ্ছে তুমি অ্যাডভান্স লেভেলে গ্রামারগুলো যখন শিখতে চাইবে, মানে তোমার ইংরেজি স্কিলটা যখন ভালো হয়ে যাবে, তখন তুমি গ্রামারটাকে আরো বেশি আপডেট করার জন্য এই বইগুলোর হেল্প নেবে, এগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে। পিসি দাসের বইগুলো, পিকেডি সরকারের বইগুলো, রেন অ্যান্ড মার্টিনের বইগুলো, এগুলো রেফারেন্স হিসেবে কাজ করবে। তো যাই হোক, সেই যে গ্রামার বইগুলো, সেই ভদ্রলোক, আমি যে কোনো একটা এক্সক্লুসিভ একটা গ্রামার বইয়ের নাম দিলাম যে ভাই আমার এই বইটা, আই নিড দিস বুক, সে আমাকে পিডিএফ যে কোনোভাবেও কালেক্ট করে দিত। এরকম 500-র উপরে আমার খুবই এক্সক্লুসিভ, যেটা তুমি টাকা দিয়েও পাবে না, এত ভালো মানের বই আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। ইন ফিউচারে তোমাদের এই বইগুলো আমি দিয়ে যাওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তী জেনারেশন এই বইগুলো কাজে লাগতে। এমন অনেক ইংরেজি ভালো বই এখন আছে, অর্থাৎ আমি সেই মানে লাইভটাতে পরে যাব, যেহেতু লাইভের আমি অনেকক্ষণ হয়ে গিয়েছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। সো সেই বইগুলো তোমাদের অন্য আরো 2টা লাইভ নিব এটা নিয়ে, সেটা আমি পরে ঘোষণা দিব। সেই বইগুলো তোমার এত উন্নত মানের বই, এগুলো এখন পেলে বাংলাদেশের এরা সেটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। জন্য খুলে মেবি ভালো হতো ইনশাল্লাহ। আমার প্ল্যান আছে, আমার কিন্তু আছে, টেলিগ্রাম চ্যানেল আছে, তানভীর ইংলিশ কেয়ার নামে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও আমি এক্সক্লুসিভ পিডিএফ গুলো দেয়া শুরু করব। আস্তে আস্তে সবাই পাবে, তোমরা জয়েন করো সেই পিডিএফ গ্রুপে, আমার ফেসবুক পেজ, গ্রুপ এবং ইয়েতে আমি দিব, আস্তে আস্তে দেওয়া শুরু করব। অনেক বই আছে, মানে দিয়ে শেষ করা যাবে না, এত কিছু আমি আলহামদুলিল্লাহ কালেক্ট করেছি। এবং আমার এটা ভাগ্য, বাংলাদেশে আমার মনে হয় এই ভাগ্য ওই বিদেশি ওই ভদ্রলোকের কাছে আমি অনেক কৃতজ্ঞ, যে তার আইডিটা কিছুদিন আগে সম্ভবত নষ্ট হয়ে গেছে কোনো কারণে আর কি, নাহলে উনি আমাকে মেইলে আমাকে যেভাবে হেল্প করেছেন, বা পিডিএফ, উনিও আমাকে টেলিগ্রাম চ্যানেল বিভিন্ন জায়গা থেকে আমাকে হেল্প করেছেন। সো আমি তার কাছে অনেক কৃতজ্ঞ, মানে এত ভালো মানের বই আমি কখনোই পাবো না। সেই বইগুলোর নাম তোমরা কখনো নামও শোনো নাই, এত সুন্দর সুন্দর বই, এত সুন্দর সুন্দর বই। যেমন তোমরা ইন্ডিয়ান একটা বই আছে, আরেকটা বইয়ের নাম বলতে পারি, হাউ টু কারেক্ট ইংলিশ, হাউ টু রাইট কারেক্ট ইংলিশ, এরকম একটা বই আছে। আর.পি. সিনহার কিছু বই আছে ভালো, ইন্ডিয়ান আরেকজন লেখক আছে আর.পি. সিনহা, ওনার বইগুলো তোমরা কালেক্ট করতে পারো, ঢাকায় পেয়ে যাবে, ঢাকা না তোমার নীলক্ষেতে পেয়ে যাবে, নীলক্ষেতে পাবে তোমরা, আর সেই বইগুলো কালেক্ট করতে পারো। আচ্ছা, এর বাইরে এরপরে আমি যেটা বললাম যে কিভাবে তোমরা শুরু করবে পড়াটা, তো ওই বেসিক লেভেলের প্রথম জিনিসটা হচ্ছে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, তোমরা কি বলো যে এটা করলে ভালো হবে, মানে স্কুল জীবনে যারা একদমই ইংলিশে একদমই বেসিক দুর্বল, আমি যদি 0 লেভেল থেকে শুরু করি, এটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো। তোমরা কমেন্ট করে এটা বলো তো, যদি 0 লেভেল থেকে একটা কোর্স শুরু করা যায়, মানে ধরে নাও তোমাদের স্কুল লেভেলের স্টুডেন্টরা জয়েন করতে পারবে, সেটা কি ভালো হবে? মানে 6, 7, 5, 6 পড়ে, মানে যেভাবে আমি আমার মানে পড়াটাকে
মানে উপলব্ধি করেছি, সেটা সেইভাবে যদি হয় একদম বাচ্চা তোমরাও জয়েন করতে পারবে। অর্থাৎ একদমই বাক্য থেকে, ছোট ছোট বাক্য থেকে আমরা যদি প্রতিদিন লাইভে বা একদিন দুদিন পর পর একটা লাইভ করা যায় স্কুলের স্টুডেন্টদের সহ, মানে তাদের স্কিলটাকে চেঞ্জ করার জন্য, তাহলে কেমন হয় তোমরা সেটা কমেন্ট করে জানাতে পারো। তাহলে হয়তো আমরা সেই সুযোগটা নিতে পারি। সেটাতে আমি তোমাদের সেটা অনেকগুলো বইও আমি দিতে পারি, সেখানেও অনেকগুলো পিডিএফ বইগুলো আমি তোমাদের দিয়ে দিতে পারি। ঠিক আছে, একদম জিরো লেভেল থেকে, মানে একদম মনে করো করা থেকে, করো এই করা থেকে, মানে একদমই ওয়ার্ড লেভেল থেকে আর কি, সেই শব্দগুলো থেকে। সেটা মনে হয় আমার তোমাদের জন্য ভালো হবে। কারণ জব নিয়ে অনেকেই কাজ করছে, তোমরা বলছো বিসিএস জব নিয়ে তো অনেকেই কাজ করছে, কিন্তু জিরো স্কুল লেভেল নিয়ে কিন্তু কেউ কাজ করছে না। বিশেষ করে স্কুল বা যারা তোমরা অনেকেই দুর্বল আছো, মানে হয়তো তোমরা বিশ্ববিদ্যালয়ে পড়ো কিন্তু ইংরেজি স্কিলটা অনেক দুর্বল, একদমই জিরো লেভেল থেকে, গ্রামার না, গ্রামার বেজ না, মানে ইংরেজি শেখা। আমি ইংরেজি শেখা বলতে কিন্তু গ্রামার বলছি না, গ্রামারটাকে বলছি, বুঝাচ্ছি না, মানে গ্রামার শেখাটাকে ইন্ডিকেট করছি না। ঠিক আছে, ইংরেজি শেখা, গ্রামার এক জিনিস, ইংরেজি আরেক জিনিস। তোমাদের আরেকটা বিষয় বলি, গ্রামার শেখা এক জিনিস, ইংরেজি শেখা আরেক জিনিস। আমি কিন্তু আজকে ফোকাস করছি তোমার ইংরেজি স্কিলটাকে তুমি মানে প্রাইমারি ভীতিটা কিভাবে দূর করবে, তারপরে তুমি গ্রামার, তো ভালো ভালো গ্রামার বই, অনেক বই আছে, সো সেগুলো তোমরা যদি কমেন্টে আমাকে জানাও, দেখি তোমাদের প্রয়োজনীয়তা কেমন হয়, তাহলে আমি সেই লেভেলের একদম জিরো লেভেল থেকে তোমাদের ছোট ভাই বোন সবাই যুক্ত হতে পারবে, সেই এটা পারবে। তা আশা করি, যেহেতু অনেকেই কমেন্ট করছো, দেখি যদি হয় ইনশাল্লাহ পারবো আর কি। ছোট ভাই অনেকবার বলেছে তানভীর স্যার আমাকে পড়াবে না, না আসলে ওইভাবে তো পড়াবো না, কিন্তু তোমাদের স্কিলের জন্য কাজ করতে পারি, সেটার জন্য কাজ করতে পারি। ইনশাল্লাহ চেষ্টা করব, তোমরা জয়েন করো, লাইভটাকে শেয়ার করে দাও তোমরা। আমি আবারও বলছি 5 জন তোমরা কিন্তু আজকে পুরস্কার পাবে। তো আমি খুব বেশি লাইভটাকে আর বড় করতে চাচ্ছি না। তারপর আমি বলেছি সেই বইগুলো নিয়ে আরেকদিন আমি লাইভ করব, যে কিভাবে বিদেশি বইগুলো তুমি পেতে পারো, সেগুলো তুমি পিডিএফ পেয়ে দিতে পারো, পরবর্তীতে তুমি প্রিন্ট করতে পারো, সেগুলো তোমার কাজে লাগবে। আমাদের ইংরেজি ব্যবস্থাকে চেঞ্জ করার জন্য আমি থাকবো, এবং আমার বইগুলো কাউকে, আমার বাচ্চারা, আমার ছেলে মেয়ে, মানে আমার 2টা মেয়ে, ওরা এটাকে কতটুকু ক্যারি করতে পারবে আই ডোন্ট নো, আমি জানি না। যদি ওরা ক্যারি করতে পারে তাহলে বইগুলো ওদের কাছ থেকেও তোমরা নিতে পারবে। অনেক এক্সক্লুসিভ বই আমার, প্রায় মানে মানে যদি বুকশেল বলে 1 2, ওদিকে মানে বুকশো মানে অনেকগুলো, ওদিকে হচ্ছে 8 9টা বুকশেল, এদিকে 2টা বুকশেল, মানে সবগুলো, আর অনেক বই আমি ফটোকপি করেছি। ব্রিটিশ কাউন্সিলে যখন মানে ট্রেনার ছিলাম কিছুদিনের জন্য, কিছু ক্লাস নেওয়ার সৌভাগ্য হয়েছে ব্রিটিশ কাউন্সিলে, তো সেখানে কিছু এক্সক্লুসিভ বই পেয়েছি। সেই বইগুলো আসলে পাওয়া যায় না, অনেক পুরাতন ইংরেজি গ্রামার বই, সেগুলো ইনশাল্লাহ পেয়েছি। সেগুলো ফটোকপি করা আছে আমার কাছে, সেগুলো পিডিএফ পাবা না তোমরা, সেগুলো অনেক আগের বই, ধরো 40 50 বছর ইংরেজি গ্রামার, 30 বছর 20 বছর 50 বছর আগের ইংরেজি ভালো ভালো গ্রামার বইগুলো আমি ব্রিটিশ কাউন্সিল থেকে টার্গেট, এখন আর ব্রিটিশ কাউন্সিল ওগুলো আর বই পাওয়া যায় না, বইগুলো নাই। ঠিক আছে, ওগুলো আমি তোমাদেরকে দিব, তো ওইটা নিয়ে আমি পরে লাইভ করবো। ওইটা নিয়ে তো আজকের যেটা আমি বলছি, যে ধাপটা বলে দিচ্ছি। তারপরে প্রথম ধাপে এটা করবা, দ্বিতীয় ধাপে যদি যখন তুমি ইংরেজি বাক্যগুলো বুঝতে পারবে, লিখতে পারবে, আর এটা করার জন্য তোমরা ছোট ছোট ইংরেজি, যারা একটু ভালো বুঝবা, মানে যখন তুমি ইংরেজি বাক্য পড়ে বুঝতে পারবে, তখন তুমি ছোট ছোট ইংরেজি বই পাওয়া যায়, গল্পের বই, ছোট ছোট ইংরেজি গল্পের বইগুলো পড়ার চেষ্টা করবে। ওই গল্পের বইগুলো তোমাকে অনেক পরিবর্তন এনে দিবে। আমি কিছু গল্পের বই এরকম তোমাদের দিব, ইংরেজি স্কিলটাকে চেঞ্জ করার জন্য। তোমাদের ছোট ভাই বোন যারা নবম দশম বা ইন্টারমিডিয়েট লেভেলে আছে, অথবা ইউনিভার্সিটি লেভেলেও আছে, তারাও কিন্তু এই ইংরেজি রিডিং হ্যাবিট বাড়াতে হবে। অর্থাৎ ইংরেজি গল্পের বইগুলো পড়লে তোমার সেন্টেন্স প্যাটার্নগুলো তোমার মাথার ভিতরে ঢুকে যাবে, মাথার ভিতরে চলে আসবে, প্রিপোজিশনের ব্যবহারগুলো তোমার চলে। যদিও আমাদের দেশে কেউ ইংরেজি বইগুলো পড়ি না, এমনকি ইংলিশ ফর টুডেই বই যেটা আছে, ইংলিশ ফর টুডে বইটা আছে, এটাও কিন্তু আমরা পড়ি না। ইংলিশ ফর টুডেই যেটা আছে, অর্থাৎ তোমাদের যে ফার্স্ট পেপার বইগুলো আছে, সেগুলো পড়ি না। তো সেটা না, যদি না পড়ো ভালো লাগে না হয়তো, কারণ তার প্যাটার্নটা অন্যরকম। যদি তুমি ইংলিশ ফর টুডে বইগুলো না পড়ে, যদি অবশ্যই এগুলো পড়বা, ওটা পড়লেও তোমার অনেক কাজে দিবে, কিন্তু সেটা একাডেমিক পড়ালেখার মধ্যে চলে যাবে। এই জন্য কিছু গল্পের বই আছে, যেটা ইংরেজি তোমার যে, অর্থাৎ তুমি যখন বাক্য বুঝতে শিখবে, আমি জানি, পড়ি, খাই, লিখি, ইংরেজি ছোট ছোট বাক্য হলেও তুমি বুঝতে পারো। তারপরে ভোকাবুলারি শেখার দ্বিতীয় ধাপে তুমি ভোকাবুলারি টার্গেট করবা। যখন প্রথম ধাপে হচ্ছে তোমার বেসিকটাকে চেঞ্জ করতে হবে, মানে বাক্য গঠন, মানে সেন্টেন্সের মিনিং বুঝো, নিজে তৈরি করতে পারো, এরকম যখন হয়ে যাবে তোমার, প্রথম ধাপটা আমি বলেছি যে যারা বাক্য তৈরি করতে পারো, আমি যাই, খাই, পড়ি, লিখি, ভার্ব দিয়ে বাক্য তৈরি করতে পারো। যদি বাক্য না তৈরি করতে পারো, আমি বলছি এফএ মেথডের যে প্রাইমারি যে পদ্ধতিটা,
এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেটা আমি বললাম যে ওইটারই আপডেট ভার্সনটা বা আমি পরিবর্তিত ভার্সন বা বিদেশি বইয়ের কিছু টেকনিক সহ তোমাদের যে লাইভের কথা বললাম ওইটাতে আমি নিব, ওই লাইভটা নিব, কোনো সমস্যা নেই। আচ্ছা, সেই ধাপটা হচ্ছে এফএ মেথডের ওই এইটাকে তুমি হেল্প নিতে পারো। যারা একদমই দুর্বল পারছো না তাহলে এটার হেল্প নাও। আর যদি নিজে পড়ে পারো স্যারের যে এই যে আমি বললাম যে হাই লেভেল ইংলিশ কোর্স যেটা, সেগুলো পড়েও যদি তুমি তোমার স্কিলটাকে চেঞ্জ করতে পারো তাহলেও করতে পারবা, কোনো সমস্যা নেই, সেটাও পারবে। দ্বিতীয় ধাপে এসে তুমি ভোকাবুলারি পড়তে হবে। সেক্ষেত্রে স্যারের যে আমি ওয়ার্ড মেকিং, ওয়ার্ড লার্নিং ম্যাজিক, ওয়ার্ড মেকিং ট্যাকটিক্স বইগুলো বললাম সেগুলো পড়তে পারো। বাজারে এখন আরও ভোকাবুলারি বই এসেছে, সেগুলো থেকেও তোমরা হেল্প নিতে পারো। ডিকশনারি হেল্প নিতে পারো, ডিকশনারি কিনতে হবে, প্রচুর বই কিনতে হবে। মূল কথা হচ্ছে প্রচুর বই কিনবা। বই যত কিনবা তত তোমার স্কিল চেঞ্জ হবে, সেটাই স্বাভাবিক কথা। তার সেকেন্ড মানে থার্ড ধাপে গিয়ে তুমি যখন গ্রামার বা মোটামুটি বুঝো, গ্রামার স্কিলটাকে চেঞ্জ করার জন্য তোমাকে প্রচুর বই কিনবা। বই কিনে তো তুমি একটা ড্রেস কেনার চাইতে আমি মনে করি একটা বই কেনাটা অনেক উপকারী। ঠিক আছে, হয়তো তুমি কত টাকার বই কিনেছো, আমাদের দেশের শিক্ষার্থীরা বই কিনতে চায় না। তুমি একটা শর্মা খেতে গেলেও এখন 100 টাকা লাগে, কিন্তু তুমি ভালো মানের একটা বই 100 টাকা দিয়ে তুমি তুমি একটা কিনতে গেলে তুমি 100 বার ভাবো যে আসলে বইটা আমি কিনবো কিনা। এটা দিয়ে পরিবর্তন হবে না। আমি আমার লাইফে যদি 100 টাকার বই পাই, মানে 10 টাকা নাস্তা করার জন্য দিত, আমি 5 টাকা বাঁচাতাম ফর বাইং আ বুক, একটা বই কেনার জন্য। ঠিক আছে, বই কেনার জন্য। সো এই হ্যাবিটটা তোমার মধ্যে থাকতে হবে। এই যে আমি স্যারের এতগুলো বই, যে কখন এই পরবর্তী ধাপে বইগুলো বের হবে, যখন গ্রামার ইসবা তখন এই বইগুলো পড়বা। আর যখন আরো একটু আপডেট চলে আসবে তখন তুমি পড়বা হচ্ছে ডিকশনারির, মানে অক্সফোর্ড ডিকশনারি, কেমব্রিজ, এগুলো নিবা। ডিকশনারিগুলো কিন্তু গ্রামারের মানে অনেক বেশি, গ্রামার অনেক কিছু আছে ডিকশনারি। সেটা ক্ষেত্রে বলবো হাউ টু ইউজ ডিকশনারি। আমরা ডিকশনারি অনেকে ব্যবহার জানি না, সেটা তোমাকে দেখাবো যে কিভাবে ডিকশনারি ব্যবহার করতে হয়, সেটা আরেকদিন লাইভে দেখাবো। আচ্ছা, তারপরে যেটা বলছিলাম, তারপরে তুমি তখন ক্লিপস টোফেল বা এই ধরনের টোফেল বইগুলোতে আসতে পারো, বা এই যে জবের বইগুলোতে ঢুকতে পারো। যখন তোমার ওই লেভেলটা ক্রস হয়ে যাবে তখন তুমি জবের লেভেলগুলোতে, অ্যাডভান্স লেভেলের গ্রামারগুলো বা জবের লেভেলের গ্রামারগুলোতে তুমি কাজ করতে পারবো বা পড়তে পারো আর কি। সো আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। এর পরের ধাপে গিয়ে আমি বলবো ইএলটি বা যারা ইংরেজি শিক্ষকতায় আসতে চাও বা ইংরেজি নিয়ে কাজ করতে চাও তাদের জন্য আলাদা পরামর্শ থাকবে, সেটা লাইভটা আমি পরে আসি। তাহলে তুমি প্রথম ধাপে তোমরা যারা বলেছো, আমি দেখি যদি সময় করে কোন একটা টাইমে, কোন টাইমে দিলে লাইভটা ভালো হয় তোমাদের, যদি সেই বেসিকটা শুরু করি আমি, কোন টাইমে লাইভটা দিলে ভালো হয় সেটা একটু বলো, তাহলে সুবিধা হবে। আমি যদি একদম জিরো লেভেলে তোমাদের ওই আমার দায়িত্বটা আমি নিব, ওই দায়িত্বটা আমি নিব, যে তোমার একদমই জুনিয়র লেভেলে অর্থাৎ বেসিক যে সেন্টেন্স গঠনটা এটা আমি দিব, দেন এরপরে তোমরা নিজেরা বই পড়তে পারবা। 5-6টা বইয়ের নাম বলে দিলে এবার নিজেরা ঘরে বসে সেই বইটা পড়তে পারবা। কয়টা নাগাদ হলে ভালো হয়, যেহেতু স্কুলের স্টুডেন্টরা জয়েন করবে সেক্ষেত্রে কয়টা নাগাদ হলে ভালো হয়? সো আমি প্রথম ধাপটা তোমাদেরকে ওভারকাম করানোর জন্য আমি যতটুকু চেষ্টা করা দরকার সেই চেষ্টা করব। কিন্তু এত অল্প স্টুডেন্ট কিন্তু দেখলে হবে না, লাইভে কিন্তু অনেক স্টুডেন্ট থাকতে হবে, তাহলে কিন্তু চেষ্টা করব সেই জিনিসগুলো তোমাদের করার জন্য। রাতে আমার মনে হয় বিকেলে হলে আবার অড টাইম হয়ে যায়, সেটা পারা সম্ভব না। রাতেই ভালো হবে, সেটা 7টা 8টা এই টাইপের আর কি। ঠিক আছে, 7টা 8টা এই টাইপের যদি হয় তাহলে তোমার ওই দায়িত্বটা আমি নিলাম। ঠিক আছে, ওই দায়িত্বটা আমি নিলাম। তোমাদের ছোট ভাই বোন যারা আছে তারাও জয়েন করতে পারে, কিন্তু সেকেন্ড স্টেজ তোমাদেরকে ওভারকাম করতে হবে। অর্থাৎ সেকেন্ড স্টেজে গিয়ে যে বইগুলো তোমরা পড়বা, সেকেন্ড স্টেজে গিয়ে যে বইগুলো পড়বা সেই বইগুলো লিস্ট আমি দিয়ে দিব আলাদাভাবে, সেগুলো নিয়ে দিব। দেন থার্ড স্টেপের বইগুলো দিয়ে দিব। দেন এরপরে হচ্ছে তোমার অ্যাডভান্স লেভেল স্টেজ যেটা, সেটার অ্যাডভান্স লেভেল বলতে জবের জন্য যেগুলো, সেই স্টেজে আমাদের আরেক ধাপে যদি পড়াতে হয় সেটা পড়াবো। আর সর্বশেষ হচ্ছে যারা শিক্ষক হতে চাও, ইংরেজি পড়াতে চাও, অনেকে আছে, গ্রামের অনেক স্টুডেন্ট আছে যারা ইংরেজি পড়াতে চায়, অনেক শিক্ষার্থী আছে, অনেক শিক্ষক আছে, তারাও লজ্জায় অনেকের কাছে শেয়ার করতে পারে না, অনেক টিচারকে বলতে পারে না যে আমি কোন বইটাই পড়েছি বা কোন বইটি কিনবো। এটা আমরা কিন্তু সৎ পরামর্শ দেই না। তে আমার আইডিতে অনেক, আমার বিশেষ করে আমার পেজে অনেক শিক্ষক আছেন, তা আমি নিঃস্বার্থভাবে অবশ্যই আমাকে যোগাযোগ করলে আমি চেষ্টা করব আপনাদের সেই বইগুলো সংগ্রহ করার জন্য, যে কোন বইগুলো দিয়ে আপনারা আপনাদের শিক্ষকতার লেভেলটাকে চেঞ্জ করতে পারেন। সেটা পরবর্তী ধাপে আমি একটা লাইভও নিব, আপনাদের সেটা লাইভ নিব আমি কয়েকদিনের মধ্যে। তোমাদের পেজে আমি ঘোষণাটা দিয়ে দিব আর কি। ঠিক আছে, পেজে ঘোষণাটা দিয়ে দিব। তো এটা হচ্ছে তাহলে 4টা ধাপ বললাম আমি। প্রথম ধাপে হচ্ছে একটা ভার্ব শেখা, মানে ওয়ার্ড শেখা, নাউন আর ভার্ব শেখা, এই ওয়ার্ডগুলো দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করা। তো যখন তুমি নিজে নিজে শিখতে পারবা, আচ্ছা আমি গিয়েছিলাম, আমি খেয়েছিলাম, আমি পড়ি, আমি যাব, আমি লিখবো, আমি, অর্থাৎ সহজ যে বাক্যগুলো তুমি তৈরি করতে পারো। সেকেন্ড স্টেজে যে তোমার এর সাথে আস্তে আস্তে গ্রামারটাকে যোগ করতে হবে।
তখন কোন গ্রামার বা কোন লেভেলের স্ট্রাকচারগুলো তুমি পড়বা সেটা তোমাদেরকে আমি একটা ধাপ দেখায় দিব, সেই ধাপের বইগুলো দিব এবং আমি যদি পারি তখনও কিছু ক্লাস নিয়ে হেল্প করে দিব। দেন পরবর্তী থার্ড স্টেজে হচ্ছে তুমি ভালো কিছু গ্রামার বই নিজে নিজে পড়তে পারবে। তখন তুমি 8-9-এ পড়ে যাবে, বা যারা 8-9-এ পড়ো তারা তখন ইন্টারমিডিয়েট পড়বে, তখন ওই বইগুলো তোমরা সংগ্রহ করতে পারবে। পরবর্তী মানে ধাপে এসে তোমার অ্যাডভান্স গ্রামারগুলো যেটা বললাম অর্থাৎ জবের জন্য, সেটা পরবর্তী স্টেজে হচ্ছে শিক্ষকতার। এরকম 5টা স্টেজ যদি আমরা ফলো করতে পারি তাহলে তোমার আর ইংরেজি নিয়ে কখনো কোনো প্রবলেম থাকবে না। আচ্ছা, এবার কিছু কিছু প্রশ্ন করেছিলে, কিছু কিছু প্রশ্ন এবার তোমরা প্রশ্ন করতে পারো। এবার তোমরা প্রশ্ন করতে পারো বেসিক লেভেলে কীভাবে ডেভেলপ করা যায় বলবে। হ্যাঁ, অলরেডি আমি বলেছি, সেটাতে তোমরা ওটাতে যুক্ত হতে পারো, তাহলে কাজ হবে সে তোমাদের। আমি বেসিক অনেক উইক। আচ্ছা স্যার আমাদের এখানে অনেক কথা বলেছেন, খুবই ভালো হবে। জবের ইংরেজি, আচ্ছা জবের ইংরেজিতে করবো। আইএলস নিয়ে, আইএলসের 4টা স্কিল তোমার, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। প্রথমে হচ্ছে বেসিক যদি ইংরেজি তোমার ভালো থাকে তাহলে কিন্তু তুমি আইএলসের 4টা স্কিল নিয়ে শুরু করতে পারো। স্পেশালি তুমি রিডিং, প্রচুর গল্পের বই পড়ো, ছোট ছোট গল্পের বই, ইংরেজি গল্পের বই। সেই সাথে লিসেনিং, প্রচুর তোমার অনলাইনে এখন ইউটিউবে প্রচুর ম্যাটেরিয়ালস আছে, তোমরা ওগুলো করতে পারো। আর সেটা হচ্ছে যে দেন এরপরে সাইপ্রাসের বই সম্পর্কে, সেটা তোমার বেসিক স্কিলের জন্য তোমার খুব একটা কাজে আসবে না। সাইপ্রাসের বইগুলো, আমি নিজের সাইপ্রাসে শিক্ষকতা করেছি, অবশ্যই সাইপ্রাসের বইগুলো ভালো, তবে সেটা তোমার জবের জন্য। ঠিক আছে, জবের কিছু বইয়ের যেমন ওনার যে অ্যানালজি বই ছিল একটা সময়, এখন আরও অনেক অ্যানালজি বই এসেছে, স্যারের অ্যানালজি বইগুলো অনেক ভালো কাজ করেছে। কিন্তু ওই মানে ভেঙে ভেঙে যে তার যে সিস্টেমটা, সেটাকে আমি সরাসরি সমালোচনা করব না স্যারের, তাই তোমরা সেই বই কেউ কেউ উপকৃত হবে তোমরা, তো সেই বইগুলো তোমরা পড়তে পারো। বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয় না, বই সংগ্রহ করো তোমরা সেটা। কিন্তু স্যারের প্যাটার্নটা ডিফারেন্ট, স্যারের প্যাটার্নটা একটু ডিফারেন্ট, সেটা তোমরা তোমরা করতে পারো। অর্থাৎ স্যারের যে প্রথম দিকের বইগুলো তোমরা কালেক্ট করতে পারো। পরবর্তী বইগুলোতে আসলে উনি এত বড় করেছে, আমি যেটা বলবো সেটা যেমন ভোকাবুলারি বইটা, স্যারের বইটা পড়তে গিয়ে অনেকে বইটা কেনার পরে প্রথম 2-3 পৃষ্ঠা পড়ার পরে স্যার এনার্জি খুঁজে পায় না যে ওই এত কঠিন লেভেলের ভোকাবুলারিগুলো তা যে পড়বে, সেটা না। তবে জবের জন্য স্যারের কিছু কিছু বই আছে ভালো, সেগুলো অবশ্যই কাজ করবে। কিন্তু সেটা যে একদম বেসিক থেকে তোমার চেঞ্জ হবে, তুমি নিজে পড়ে পড়ে যে ওই ইংরেজি বড় বড় বাক্য ভেঙে ভেঙে যেটা দিয়েছে, ওটা হচ্ছে তোমার অনেক পরের স্টেজ, ওটা অনেক পরের স্টেজ। আর খুব বেশি আমি কথা বলতে চাচ্ছি না, যেহেতু স্যারের ফিলোসফিটা একটু ডিফারেন্ট। সো অবশ্যই স্যার জনপ্রিয় ভালো শিক্ষক, স্যারের বইগুলো অসাধারণ, তো ওনার বই তোমরা ফলো করতে পারো, তোমার যদি ভালো লাগে সেটা তোমরা ফলো করতে পারো। কিন্তু প্রাইমারি স্কিল বাঁচানোর মানে করার জন্য যদি আমার অ্যাডভাইস চাও, তাহলে আমি বলবো যে না, এটা কাজে দিবে না তোমার, খুব বেশি কাজে আসবে না। কিন্তু আমি বলেছি জব স্টেজে গিয়ে যদি তুমি তোমার স্কিলটা ওরকম ভালো থাকে তাহলে তুমি করতে পারো। তো এই হচ্ছে যে আমার এটা খোলামেলা মানে ইয়েরটা উত্তর আর কি। কারণ আমার সাথে স্যারের স্ট্র্যাটেজি, যদিও আমি নিজে সাইপ্রাসে স্যারের সাথে ছিলাম, স্যার আমার শ্রদ্ধেয় পার্সন, কিন্তু কিছু স্ট্র্যাটেজিক্যাল ডিফারেন্স স্যারের সাথে আমার আছে। ঠিক আছে, অর্থাৎ স্যারের বইগুলো মানে স্যারের যে ফিলোসফিটা উনি যে স্যার একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলগুলো, ওনার লাইফগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। কারণ আমার যেমন ধরো আমার প্রিপোজিশনের কবিতা, হয়তো তোমরা আমার প্রিপোজিশনের কবিতা অনেকেই জানো যে আসলে প্রিপোজিশনের কবিতাটি এটা মুখস্থ করার জন্য না, এই কবিতাটি আমি তোমাকে মুখস্থ করার জন্য দেইনি, লিখিনি। ঠিক আছে, আমি কিন্তু লিখিনি, আমি কি করেছি সহজীকরণ করা, মানে ইংরেজিটাকে সহজ করে দেয়া। তো একটা মানুষ সে পড়লো, ছোটবেলায় সে পড়ছে মাসের আগে ইন হয়, এই সালের আগে ইন হয়, বছরের আগে ইন হয়, এই দশকের আগে ইন হয়, এভাবে মুখস্থ করেছে। তো ওটাকে আমি একটা মানে কবিতার মধ্যে এনেছি যাতে সহজে একটা বাচ্চাও বুঝতে পারে যে শহর নগর প্রদেশ ও দেশ এদের আগে ইন বসিয়ে করবে বেশ বেশ। এটা জাস্ট একদম সহজ একটা, যে শহর থেকে উপর দিকে ইন হয়, এটা কিন্তু মুখস্থ করার জন্য। তো হয়তো স্যার এটা আবার হয়তো সমালোচনা করবেন, ওনার ফিলোসফিটা একটু যেহেতু ডিফারেন্ট, ওনার বইতে আমার এই কবিতার লাইনগুলো তুলে দিয়ে আবার উনি ওনার মতো তুলে ধরেছে যে এগুলোর উপরে ইংরেজি শেখা যাবে না। সো তার ভিন্নতা স্যারের ভিতরে, কিন্তু স্যারের বই অনেক বই আছে, আমি বলেছি তোমাদের জবের জন্য অসাধারণ কাজ দিবে। সো স্যারের যেমন ওনার 3-1-1 ছিল প্রিপোজিশন, স্টুডেন্ট ভোকাবুলারি ছিল, অনেকগুলো বই আছে যেগুলো তোমরা অনেক ভালো কাজ দিবে আর কি। ঠিক আছে, মানে নতুন আরো অনেক বই পড়েছে, ওগুলো বই আমার এখন আর পড়ার পড়িনি, সো আমি ওইগুলো সম্পর্কে আমি মন্তব্য করতে পারবো না। সো যেগুলো যে স্যারের ইদানিং কিছু বই, পানি, ইংলিশ ইজ ইকুয়াল টু পানি, এরকম আর অনেক বইয়ের উনি করেছে। আগে স্পোকেনের বইগুলো অনেক ভালো ছিল, আমরা যখন ছিলাম টিচার্স প্যানেলে তখন কিন্তু যে স্পোকেনের যে বইগুলো ছিল সেগুলো অনেক ছিল, অনেক
সেকেন্ড লাইভটা আমি গ্রুপে একটু জানিয়ে দিই। সেকেন্ড লাইভটা কি ছিল, হ্যাঁ সব জায়গায় পাওয়া যায়, জাকির হোসেন স্যারের বই সব জায়গায় পাওয়া যায়। সো আশা করি বুঝে গিয়েছে, এটা বারবার একই বইয়ের মতামত আর দিতে চাচ্ছি না। আমি আমি যেগুলো পড়েছি সেগুলো বলে আমি এটা বলতে চাচ্ছি, অন্য কিছু নিয়ে আমি এখন কথা বলতে চাচ্ছি না। আচ্ছা বেসিক ভালো হবে, আর কিছু? হ্যাঁ স্যার, হোম স্যার খুবই। আর কারো কোনো কমেন্ট আছে? জি সাইবুজ ভাই পরে বলবে। আপনি ইন্টারে কত ঘন্টা, আমি আগেই বলেছি যে এরকম ভার্সিটিকে একটু পড়তে হবে। অ্যাডমিশন টেস্টের যারা তোমরা শিক্ষার্থী তাদের একটু পড়ালেখা করতে হবে, তাদের জন্য তাদের প্রচুর পড়তে হবে, ভোকাবুলারি থেকে শুরু করে তাদের প্রচুর পড়তে হবে। আর কারো কোনো প্রশ্ন মিসিং আছে কিনা বলতে পারো, আমি আর লাইভটা কন্টিনিউ করতে চাচ্ছি যেহেতু 1 ঘন্টা পার হয়ে গিয়েছে। তোমরা তাহলে ওইভাবে ধীরে ধীরে তোমরা পারবা। হ্যাঁ বইয়ের লিস্টটা আমি দিয়ে দিব, একটু ধৈর্য ধরো, 2-1 দিন পরে দিব, এখন না। আমি একটু তৈরি করে নেই, তো আমি এই করে দিব আর কি। আচ্ছা জিরো লেভেলটা আমি একটু পরে টাইমটা মেনটেন করে নিই, মানে পেজে তোমরা থাকো, পেজে আমি লিস্টটা দিয়ে দিব, ঠিক আছে? পেজে রুটিনটাও দিয়ে দিব, ওই 7টা-8টার দিকে এই টাইপে নিব, যাতে স্কুলের স্টুডেন্টরাও জয়েন করতে পারে। সেক্ষেত্রে তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকেও শেয়ারের রেজাল্টটা তোমরা আমাকে ইনবক্সে দিয়ে দাও, আমার পেজের ইনবক্স দিয়ে দাও, আমি কালকে মানে 4 নম্বরে শেয়ার এইটা দিব, রেজাল্টটা দিব। তারপরে অ্যাডভার্বেটটা আসলে 2বার নিয়েছি, তো শেয়ারটা মিক্সড হয়ে গিয়েছে, আর আজকে শেয়ারের রেজাল্টটা দিয়ে দিব, ঠিক আছে? আশা করি কালকে দিয়ে দিব। হ্যাঁ হ্যাঁ অ্যাডমিশনটা হোয়াই নট, তুমি আমার বেসিক ক্লাসগুলো আর আমার ইংরেজি লাইভের যে বেসিক ক্লাসগুলো, আমি ইংরেজি শিক্ষকতা এসে যেটা বুঝেছি, যে বেসিক ক্লাসগুলো তোমার একাডেমিক লাইফের একটা বিশাল পরিবর্তন আনবে, সেই ক্লাসগুলো আমার অনলাইনে আছে, সেগুলো তোমরা জয়েন করতে পারো, সেখানে অনেক কিছু পাবে আর কি, ঠিক আছে? বিশেষ করে তোমরা বেসিক ক্লাসের পার্টস অফ স্পিচ, টেন্স, ভয়েস, এই 3টা পার্ট নিয়ে আমি বলেছি, এই 3টা পার্ট নিয়ে যদি কেউ আগায় তাহলে তার মানে প্রাইমারি লেভেলে তার পরিবর্তনটা আসবে, পরবর্তীতে সে বই পড়ে পরবর্তী ধাপটাকে উন্নত করতে পারবে, যারা অ্যাডভান্স লেভেলে পড়ো, যারা অ্যাডভান্স লেভেলে পড়ো। তাহলে বেসিক তোমরা আমার বেসিক ক্লাসগুলো করে নিবা, যে আসিফ একজন প্রশ্ন করেছো, তুমি ওই প্রশ্নটা করে নিবা, হ্যাঁ ওই লাইভ ক্লাসগুলো দেখে নাও, হয়ে যাবে। হ্যাঁ বেসিক ক্লাসগুলো করো তোমরা, ওটা মানে প্রায় মানে অ্যাডভান্স লেভেলের বেসিক ক্লাসগুলো কিন্তু অলরেডি পেজে আছে, আর জিরো লেভেলের গুলো নাই আর কি, ঠিক আছে? অনেকে উপকার পেয়েছো, আফিফা বিনতে আবেদিন, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমার মন্তব্য করার জন্য এবং অ্যাপ্রিসিয়েট করার জন্য। ওকে তাহলে এটা স্যার জিরো লেভেল বেসিক ক্লাসে করাবেন না স্যার? হ্যাঁ করাবো, বেসিক ক্লাস আরও কয়েকটা আছে যেটা টেন্সে ভয়েসে, সেটাও কয়েকদিনের মধ্যেই করাবো। সো এই পর্যন্তই। আর তোমরা পুরো লাইভটাকে দেখো, তাহলে তোমরা ধাপটাকে ই করতে পারবে, যে কোন লেভেলটাকে তুমি পড়বা, সেই জিনিসগুলো তুমি সরাসরি আসতে পারে, বা কোন বইগুলো। আমি আসলে আজকে কিন্তু বইয়ের সাজেস্ট না, মানে তুমি কিভাবে ইংরেজিটা শেয়ার করবে, পার্টিকুলার কোনো বইয়ের সাজেশন যেটা, এই বই কিন্তু বই নিয়ে আমি অন্যদিন আবার লাইভে আসবো, তখন তোমরা বই নিয়ে জানতে পারবে, তখন সেটা আমি বলতে পারবো আর কি, ঠিক আছে? তো সেই পর্যন্ত তোমরা তাহলে ভালো থাকবে, আশা করি তোমাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই। জানতে এই জন্য দোয়া আসে স্যার মনে, অবশ্যই থ্যাংক ইউ, দোয়া করো আমার জন্য, যাতে তোমাদের জন্য কিছুটা অবদান রাখতে পারি, তোমাদের পরিবর্তনে কিছু অবদান রাখতে পারি। বেসিক গ্রামার দেবাশিস স্যার, আপনার থ্যাংক ইউ স্যার জয়েন করার জন্য। দেবাশিস স্যার বেসিক গ্রামার করবো খুব তাড়াতাড়ি, একটু ধৈর্য ধরতে হবে স্যার, নতুন কিছু পেতে হলে অপেক্ষা করতে হবে, কিছু ভালো জিনিস যদি দিতে চাই তাহলে একটু সাজানোর জন্য একটু সময় লাগবে। ইনশাআল্লাহ বেসিক গ্রামের মধ্যে সবই পেয়ে যাবেন, আমার একটা বেসিক গ্রামার আসতেছে খুব তাড়াতাড়ি, সেটাই স্যার কমেন্ট করেছে, খুব তাড়াতাড়ি আসবে, জন্য খুব স্টাডি করতে পারি কিভাবে। ইন্টারে তুমি আগে আমার বেসিক ক্লাস, প্রথম পরামর্শ, তুমি আমার প্রথম যে 6টা-8টা বেসিক ক্লাস আছে ইন্টারের স্টুডেন্ট, ওটা আগে করে ফেলো, তারপরে আমি তোমাকে সেকেন্ড স্টেজে আমার সাথে যোগাযোগ করো, পরবর্তী ধাপটা বলবো। প্রথম ধাপ হচ্ছে ওই 6-8টার মতো ইয়ে আছে, ওটা একটু করে ফেলবা। কালকে নিব, কালকে বেসিক ক্লাস নিব, বেসিক ক্লাসটা আবার কালকে নিব, বেসিক ক্লাস পরবর্তী বেসিক ক্লাসটা কালকে নিব, কালকেও যে 9টার দিকে নিব, আশা করি 9টায়, এই টাইমগুলোতেই নিব আমি, পেজে গ্রুপে মানে লাইভের টাইমগুলো দিয়ে দিব। ওকে ধন্যবাদ তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য, অনেকেই দীর্ঘক্ষণ ছিলে, সে তোমাদের জন্য দোয়া রইল। এরপরেও তোমাদের কোনো পরামর্শ থাকলে আমাকে ইনবক্স করতে পারো, আমার পেজে ইনবক্স করে দাও, আমাকে পেজে বা হোয়াটসঅ্যাপে ইনবক্স করে দাও, আর যারা লাইভটি শেয়ার করেছো তাদের স্ক্রিনশটটা আমাদের পেজে দিয়ে দাও আর কি। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফেজ, দেখা হবে, সবার জন্য শুভকামনা থাকলো, সবাই তার নিজের স্কিলটাকে ডেভেলপ করো, সেই সাথে ছোট ভাই বোনকে হেল্প করো, তাদের জন্য পাশে থাকো, এবং বাবা মার সবসময় বাবা মার কথা শুনবে, বাবা মার কথা শুনবে, বাবা মার যে পরামর্শ সেটা শুনবে, বাবা মার জন্য দোয়া করবে সবসময়, বাবা মার দোয়া পেলে তোমার পৃথিবীতে কোনো বাধা হিসেবে থাকবে না। সো বাবা মাকে সম্মান করলে অনেক
কাজ আল্লাহ বিধাতা আল্লাহ তাআলা সহজ করে দিবে। সেই দোয়া রইলো, তোমাদের বাবা মার জন্য দোয়া রইলো, তোমাদের জন্য দোয়া রইলো। তোমরা ভালো কিছু করো, সেটাই আনন্দ। একজন শিক্ষকের আনন্দ হচ্ছে তোমরা যেদিন সফল হবে, সেটা আনন্দ। কালকে রাত 9টায় বেসিক ক্লাস 5 হবে, ওয়াসিফা ঐশী, আশা করি তোমরা সেটাতে জয়েন করবে। ইংরেজি শিখতে পারো না, ইনশাল্লাহ আমার সাথে থাকো, আমি যতটুকু পারি আমি পাশে থাকবো ইনশাল্লাহ, একদম বেসিক লেভেল থেকে পাশে থাকবো। তো সেই পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।